শুরু করে দেই। ব্যাচ 9 এবং ওমেক্সো নোটপ্যাড প্লাস প্লাসে রান করব। আরে প্রতিদিন আমাকে রান করতে হয়। আবার ফাইল থেকে ওপেনে যাব, ওমেক্সো, ইয়েস, ফাইল থেকে ওপেনে যাব, দেন সিএসএস এ আমরা install.css টাকে রান করব। এতটুকু তো আমরা সবাই জানি বুঝি, তাই না? আর কোনো কিছু করি না। আমি এখন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া একটু ডিস্টার্ব করি ভাইয়া, ওই যে যারা আপনারা আইডি দিয়ে জয়েন করেননি তারা একটু কষ্ট করে আইডি দিয়ে জয়েন করেন। আপনারা আইডি নাম্বার দিয়ে জয়েন করলে অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হয়, বুঝছেন ভাইয়া? আমরা কিন্তু অনেকটা কাজ আমাদের এটা কমপ্লিট করে ফেলছিলাম, যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রথমেই এই অংশটাকে কত পার্সেন্ট ধরছিলাম মনে আছে? পুরাটা তো 100%। এর মধ্যে তাকে 3টা ভাগ করে ফেলছে। আমাদের সার্চ বক্সকে আমরা বলছি কত পার্সেন্ট, মনে হয় 30%। এটাকে ধরছি 50%, এটাকে ধরছি আমরা 20%। এভাবে মেবি আমরা ভাগ করছিলাম। কিভাবে ভাগ করছি দেখেন, এই যে আমরা সেকশন নিয়েছি এবং তার একটা আইডি এবং ক্লাস নেম দিয়েছি টপ হেডার, এবং আমরা এটাকে 3 ভাগ করেছি। প্রথমে নিয়েছি আমরা সার্চ বক্সকে কল 30, তারপর হচ্ছে এখানে মধ্যে আমাকে মেইল এবং নাম্বারটা নিচ্ছি আমি 50, এবং সোশ্যাল আইকনকে নিচ্ছি কল 20। এবার আমরা আমাদের কাজ শুরু করে দিই। কল 30 এর মধ্যে আমরা আমাদের এই সার্চ বক্সটা আনবো। তো সার্চ বক্সটাকে আনার জন্য আমি এখানের মধ্যে ব্যবহার করতেছি ইনপুট ট্যাগ। কি ট্যাগ ব্যবহার করব? ইনপুট ট্যাগ। তবে ইনপুট ট্যাগটাকে আমি একটা কাজ করি, একটা ডিভের মধ্যে রাখি। div div ট্যাগ শুরু করেছি এবং div ট্যাগ শেষ করেছি। শেষ করে এটাকে আমি বলছি তোমার ক্লাস হচ্ছে, তোমার ক্লাস হলো, প্রথম অংশটার কাজ করতেছি ভাইয়া। ক্লাস হচ্ছে, ক্লাস কি বলেন? সার্চ দিচ্ছি নাকি? SEARCH, সার্চ বক্স, BOX। তোমার ক্লাস হচ্ছে সার্চ বক্স। যারা প্র্যাকটিস করেছেন তারাই বুঝবেন, না হয় বুঝবেন না। আমরা এটাও মুছে রাখি আপাতত, এটাকে আমরা মুছে রাখি। এই কল 30 এর মধ্যে একটা সার্চ বক্স নিয়েছি, এর মাঝে আমাকে একটি ইনপুট ট্যাগ নিতে হবে, কারণ আমি এখানের মধ্যে কিছু লিখতে পারতেছি, তাই না? কোনো কিছু লিখতে পারতেছি, সেজন্য আমাকে একটা ইনপুট ট্যাগ নিতে হবে। আমরা ফর্ম তৈরি করছিলাম সবাই, এবং লেখার জন্য আমাকে টাইপ কি দিতে হয়? টেক্সট। টাইপ দিতে হয় টেক্সট। আবার এখানে আমাদের একটা লেখা দেখা যাচ্ছে সার্চ কোর্সেস। তো এটা আনবো কিভাবে আমরা? প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ইকুয়াল টু দিয়ে বলতেছি এটা হচ্ছে তোমার সার্চ কোর্সেস, SEARCH কোর্সেস। আপাতত এতটুকু করব। তারপর আমরা দেখতেছি এখানের মধ্যে একটি কি আছে? আইকন আছে, যেখানের মধ্যে আমরা ক্লিক করলে এটা সার্চ হবে, এবং আইকনটাতে দেখতেছি আমরা কার্সর পয়েন্টার। তো আমরা চাইলে এখানের মধ্যে আইকন হিসেবে তাকে সরাসরি নিতে পারি। এই যে এখানে আসতেছি, আয়শা বলতেছি যে আমরা ফন্ট আসামে চলে যাই, ফন্ট আসাম থেকে আমরা সার্চ বক্সটাকে নিয়ে আসবো। SEARCH সার্চ, এই যে সার্চ এটা, এবং কপি করি, এখানে এসে আমরা সরাসরি সার্চ বক্সটাকে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি ভাইয়া? আর কিছুই করতে হবে না। কল 30 এর মার্কআপ আমার কমপ্লিট হয়ে গেছে। আপনি রিলোড করে দেখেন, এখানের মধ্যে একটি সার্চ বক্সের পাশাপাশি আমার আইকনটাও চলে এসেছে। বুঝতে পেরেছি? ওকে, জি ভাইয়া। এবার আমরা এই সেকশনের কাজ করব। এই সেকশনটার নাম কি?
ইমেইল এবং নাম্বার, তাই না? তো আমি একটা ডিভ নিচ্ছি এবং এই ডিভের মধ্যে আমি তার ক্লাস নেম দিচ্ছি, তুমি হচ্ছে ইমেইল নাম্বার, হ্যাঁ, এরকম একটা নাম দিয়ে রাখলাম ক্লাস, আমরা রিলেটেড ক্লাস নেম দিব। এবং এর মধ্যে আমি দেখতেছি আমাদের ইমেল নাম্বারটা কোনো লিংক মিঙ্ক কিছুই না, শুধু টেক্সট আকারে দেওয়া হয়েছে। সেই জন্য ভাইয়া একটা স্পান ট্যাগ নিচ্ছি। কি নিচ্ছি ভাইয়া? হ্যাঁ, আপনি বলবেন যে ভাইয়া আমি তো এটা প্যারাগ্রাফের মধ্যে নিতে পারতাম, তাই না? আমরা এটা কি স্পান ট্যাগে নিচ্ছি কারণ এটা কোনো প্যারাগ্রাফ না, কিছুই না, এটা নরমাল একটা বিষয়। সেই জন্য আমি স্পান ট্যাগের মধ্যে নিয়ে প্রথম স্পানের মধ্যে বলতেছি যে স্পান, তোমার ভিতরে একটা এনভেলপ আইকন আছে, ENVLOPE মনে হয় এনভেলপ আইকন আছে। এই যে এনভেলপ আইকন আমরা কোনটা নিতে পারি দেখি তো, ওনারা নিয়েছেন। ভাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া স্পান ট্যাগের মানেটা কি? স্পান ট্যাগের মানে হচ্ছে, দেখেন ভাইয়া এখানের মধ্যে আমি দেখাচ্ছি, এখানের মধ্যে আমার এটা একটা প্যারাগ্রাফ, তাই না? এই প্যারাগ্রাফের মধ্যে ভাইয়া চাচ্ছি যে আমার এখানের মধ্যে ফেভ আইকন লেখাটা বা ফেভারিট যে কথাটা আছে এটা আপনার গ্রিন কালার হয়ে যাবে বা রেড কালার হয়ে যাবে। যদি কোনো টেক্সটের ভিতরে বা যে কোনো ট্যাগের ভিতরে স্পেশালি কোনো একটা ট্যাগকে আপনি যদি সিএসএস প্রয়োগ করতে চান বা কালার দিতে চান, তখন তাকে আমরা স্পান ট্যাগের মধ্যে রাখি। স্পান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্টস, বুঝতে পেরেছেন? যেমন ভাইয়া এখানের মধ্যে আসলাম, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ, আমি এখানের মধ্যে চাচ্ছি যে ইঞ্জিনিয়ার লেখাটাকে আমি বোল্ড করব আর একটু ফন্ট সাইজ বড় করব। এই মাঝখানে যদি আমি এটাকে সিএসএস অ্যাপ্লাই করতে চাই, স্পেশালি ভাবে এটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করতে চাই, তাহলে তাকে আমরা কি করব, স্পান ট্যাগের মধ্যে রাখা তাকে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। শুধু যে এইভাবে টেক্সটকে কাজ করবেন এমনটা না, আপনি চাইলে যে কোনো ইমেজকে, আইকনকে এবং আপনি যে কোনো জায়গাতে স্পান ট্যাগ প্রয়োগ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। বাট মজার বিষয় হচ্ছে আমরা এখানের মধ্যে দেখেন স্পান ট্যাগটাকে আপনি মানে ধরা বাঁধা নাই, আপনি যে এখানের মধ্যে ব্যবহার করতে পারবেন এমনটা না। দেখেন ভাইয়া এখানের মধ্যে কি করছি, নির্দিষ্ট করে ডিপ নিচ্ছে না, আমি স্পান ট্যাগের মধ্যে আমার ওই আইকনটাকে দিয়ে দিচ্ছি এবং পাশে আমার কি দেওয়া আছে, support@theexample.com এবং এখানের মধ্যে স্পেস দিয়ে support@theexample.com আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা নিচ্ছি, এখানের মধ্যে আবারও আমরা স্পান ট্যাগ নিচ্ছি। এখন আপনারা হয়তো ভাববেন জীবন ভাই কি সুন্দর প্ল্যান করে সুন্দর করে কোড করে ফেলতেছে। আপনি কিন্তু প্রথম এভাবে ভাবতে পারবেন না। ভাইয়া যেভাবে করাচ্ছি এভাবে প্র্যাকটিসটা করেন। 3টা প্রজেক্ট যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আমার মতো করে হুবহু প্র্যাকটিস করে ফেলবেন, তখন আপনাদেরকে ভাইয়া এক্সাম নিব, আপনাদেরকে একটা প্রজেক্ট দিব, দেখবেন আপনি ওই প্রজেক্টটাকে ধরে নিজে মার্কআপ করে ফেলতে পারবেন। আপনার জন্য তো এটা প্রথম ওয়েবসাইট, সেজন্য আপনার কাছে কিছুটা কঠিন লাগবে। তো কঠিন লাগলো আপনাকে করতে হবে, যখন আমি নিজে একটা প্রজেক্ট দিব আপনাদেরকে, তখন আপনি ওই প্রজেক্টটা যখন প্র্যাকটিস করবেন তখন আপনি মার্কআপটা করে ফেলতে পারবেন। আমাদের ফোন হিসেবে এই আইকনটাকে নিব। 3টা প্রজেক্ট করার পরে আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে। আমি যেমনি ভাবে কোড করে ফেলতে পারতেছি, আপনিও একসময় কোড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের +98, তারপর হচ্ছে 012345 স্পেস আবার 6789। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? স্পান ট্যাগের রাইখা আমি আমার আইকন এবং ইমেল, আইকন এবং নাম্বার এটাকে রেখে দিয়েছি। আর ইমেল নাম্বার নামক একটা ডিবের মধ্যে রাখছি কেন, এটাকে ধরে আমি চাইলে এগুলাকে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি কল 50 এই অংশের মার্কআপটা কি বুঝতে পেরেছি? এতটুকুর মার্কআপ? জি ভাইয়া। ওকে, এখন আমাদের এখানের মধ্যে হচ্ছে সোশ্যাল আইকন। এই আইকন গুলো আমরা যদি খেয়াল করি, আইকন গুলো কিন্তু 3টা এক প্রকার মেনুর মতো করে লিস্ট করা হয়েছে, তাই না? একটার পর একটা আইকন, একটার পর একটা আইকন। তো এই আইকন গুলাকে আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সরাসরি নিতে পারেন, যে 3টা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি তারপর আইকন গুলা দিয়ে দিচ্ছে। বাট আমি যদি বলি আপনি এভাবে নেন তাইলে ভালো হবে। কোনো এক সময় আপনি অন্যভাবে করবেন। কে যেন আমার স্ক্রিনটাকে এইভাবে আঁকাআঁকি করছে, আমি এটাকে আবার স্টপ শেয়ার করে আবার শেয়ার করতেছি। দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। জি। ও এটা হচ্ছে ইউএল।
আমি ইউএল ট্যাগের মধ্যে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে এই আইকনগুলো আমার অটোমেটিক্যালি বাড়তে পারে। এখানের মধ্যে আমি টুইটার, লিঙ্কডইন এবং বিহেন্সের আইকনটা আনছি। এমনও তো হতে পারে এখানের মধ্যে আমার ফেসবুক আইকন আসতে পারে, আমার ইউটিউব আইকন আসতে পারে, যেন আমার আইকনগুলো অটোমেটিক্যালি আমি আপডেট করতে পারি, একটার পর একটা আইকন অ্যাড করতে পারি। সেই জন্য ভাইয়া এখানের মধ্যে ইউএল এর মধ্যে এলআই ট্যাগ নিচ্ছি, যেন আমার এগুলা লিস্ট আকারে একটা একটা করে বাড়াইতে পারি আমি ডেভেলপমেন্ট যখন করব। সুবিধার্থে এই কাজটা করছি, বুঝতে পেরেছেন ভাইয়া? এখন এলআই এর ভিতরে দেখেন এই এগুলা কি আমার লিংক না? জি টুইটারে ক্লিক ভাইয়া। করলে টুইটারে চলে যাবে। তো ভাইয়া লিংক করার জন্য আমরা আবার এখানের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। এই যে তুমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আবার অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করতেছি, অ্যাঙ্করকে বলতেছি তোমার href হচ্ছে ইকুয়াল টু ডাবল কোটেশন, আপাতত আমি হ্যাশ দিয়ে রাখলাম, এবং এর মাঝে আমি টুইটার আইকনটা নিয়ে আসি। এই যে টুইটার, TWITTER, টুইটার, টুইটার আইকন চলে আসো। এই যে কপি করে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে টুইটার দিয়ে দিলাম। তো আইকন কয়টা? 3টা। তাহলে এলআই কয়টা নিতে হবে? 3টা নিতে হবে। 3টা। ডুপ্লিকেট ডুপ্লিকেট। তো দ্বিতীয় এবং তৃতীয়টা কি ভাইয়ার আইকন চেঞ্জ করে দেখাইতে হবে নাকি এইভাবে থাকুক? আপনারা নিজেরা চেঞ্জ করে ফেলবেন। এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে লিঙ্কডইন, এটা হচ্ছে ফেসবুক বা বিহেন্স। আমরা কি এই অংশের মার্কআপ বুঝতে পেরেছি? দেখেন এখন রিলোড করে দেখেন আমাদের 3টা অংশে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। দেখেন আমাদের সোশ্যাল সার্চ বক্সটা এখানে, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের নাম্বার এবং ইমেইল মাঝখানে এখানে আছে। তারপর আমাদের এখানের মধ্যে সোশ্যাল আইকন 3টা এই পাশে চলে এসেছে। বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া? টুইটার মানে টুইটার আইকনটার আগে আপনার যে ডট গুলো আছে ওইগুলা এগুলো এগুলা CSS তো দিয়ে আমাদের করা যায়। এলআই থেকে এসেছে, তো আমরা এলআই এর মাধ্যমে এগুলো List উঠিয়ে style দিব, নাম করতে হবে। লিস্ট স্টাইল নান করে দিব। তো এখন সিএসএস অ্যাপ্লাই করেন। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমরা নিয়ে আসি। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা পিক্সি দিয়ে নিয়ে আসব। এই যে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করব, দেন এখানে এসে বলতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো, টপ হেডারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি। আমরা গত ক্লাসের এড দিয়েছিলাম। শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলেই হবে না, ওর কিন্তু উপরে এবং নিচে কিন্তু একটা প্যাডিং আছে, দেখছেন? এই যে প্যাডিং আছে প্রায় 10 পিক্সেলের মতো। আমি এখানে এসে রিলোড করলে দেখবো আমাদের এটা আসছে, বাট ওর উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিব যে তোমার প্যাডিং হচ্ছে উপর নিচে 10 পিক্সেল করে, ডানে বামে হচ্ছে 0। তাহলে দেখবেন উপর নিচে 10 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। শুধু পেয়েছে না, আমাদের টেক্সট গুলো আছে, বাট এগুলা ব্ল্যাক হওয়ার কারণে এগুলো এমন দেখা যাচ্ছে। আমি সুবিধার্থে এখানে মধ্যে একটা কালার বলে দিতে পারি যে তোমার ভিতরে যত টেক্সট থাকবে তাদের কালার হয়ে যাবে #FF। সব জায়গাতে সে পেয়ে যাবে কালার। এই যে সব জায়গাতে কালার #FF হয়ে গেছে। এখন আমরা সিএসএস অ্যাপ্লাই করি, এটাকে দেখে দেখে করি। এখানে আসেন, প্রথমে আমরা কি করব? সার্চ বক্স নিয়ে কাজ করব, তাই না? এই যে সার্চ বক্স কে ধরি, ডট কন্ট্রোল ভি। সার্চ বক্সের ভিতরে যদি কোনো, আচ্ছা সার্চ বক্স কে আগে আমি এভাবে নিয়ে আসি, ওকে। তারপর ভাইয়া সার্চ বক্সের ভিতরে কি আছে? ইনপুট ট্যাগ আছে, ওকে। আমি সার্চ বক্সের মধ্যে বলবো ইনপুট। আরে কি হচ্ছে, আমি কি লেখার সাইজকে আর একটু বড় করব? আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করেছি। হ্যাঁ, সার্চ বক্সের মধ্যে যদি কি থাকে? ইনপুট থাকে, INPUT, ইনপুট থাকে। সার্চ বক্সের মধ্যে ইনপুট থাকলে এটা। আবার দেখেন সার্চ বক্সের মধ্যে আবার কি আছে? আমার আই ট্যাগ আছে না? আই ট্যাগ আছে, মানে আইকনটা আছে। তাইলে আমি এর মধ্যে যদি আবার আই ট্যাগ থাকে, 3টাকে আমি কল করে ফেলছি। প্রথমে আমি সার্চ বক্সকে রাখতেছি, এটাতে সিএসএস অ্যাপ্লাই করতেছি না। আমি আগে সার্চ বক্সের ভিতরে যে ইনপুট আছে ওই ইনপুটকে বলতেছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হলো, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা। আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। সার্চ বক্স তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার রিলোড করে দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে কিনা? চেঞ্জ জি হয়েছে। ভাইয়া। এখন আমাদের এখানে একটা বর্ডার পাচ্ছে, দেখছেন? এখানে কি বর্ডার আছে?
নাই, তাহলে আমরা সার্চ বক্সকে মানে ইনপুট ট্যাগকে বলবো তোমার বর্ডার কি করে দাও, নান করে দাও। এই যে বর্ডার নান করে দিয়েছে, দেখেন বর্ডার আর নাই। ভাইয়া প্লিজ মিউট করে রাখবো, মিউট করে রাখবো। এখন বর্ডারকে নান করলে হবে, বর্ডারের ভিতরে একটা টেক্সট আছে, এই টেক্সটটাকেও তো আমরা একটু মানে জাতের পদের করে দিতে হবে। তো আমি এটার একটা কালার দিচ্ছি। আচ্ছা কালার টালার কিছুই দিচ্ছি না, আমরা এটা যেমন আছে এমনই থাকুক, আমরা একটা প্যাডিং দিচ্ছি, যে প্যাডিং হচ্ছে উপর নিচ সব দিক থেকে তুমি 10 পিক্সেল সরবা, মানে প্যাডিং পাবা। দেখেন তো তাদের মতো হয়ে গেছে কিনা, অনেকটাই হয়েছে। আমি আর একটু বাড়াই, তুমি উপর নিচে 10 পিক্সেল ডানে বামে, উপর নিচে 10 পিক্সেল তো ডানে বামে তুমি 15 পিক্সেল বাড়াও, রিলোড করি, এইরকম হয়েছে। আমরা মনে হয় আর একটু বড় হবে, তাহলে আমি উপর নিচে 15 পিক্সেল রাখি, 15 পিক্সেল বাই 15 পিক্সেল। দেখেন এটা এমন হয়েছে, বাট আমাকে রাইট পাশে এটাকে আর একটু বাড়াইতে হবে। তা আমি উপরে 15 পিক্সেল, এই পাশে 15 পিক্সেল, নিচেও 15 পিক্সেল এবং স্পেস দিয়ে এখানেও 15 পিক্সেল, সব জায়গাতে 15 পিক্সেল রেখে আমার এই যে 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে আমার রাইট পাশ, এই রাইট পাশে এসে বলতেছি তুমি রাইট পাশে বেড়ে যাও, মনে করেন ভাইয়া পেজ রোলার দিয়ে কি আপনার হাইট ওয়েটটা দেখা যাবে না ওইখান দিয়ে দেখা যাবে। মানে আমরা তো এখন ভাইয়া পিক্সেল পারফেক্ট কোড করতেছি না গো, আমরা এখন পিক্সেল পারফেক্ট কোড করতেছি না, কারণ আমরা এখনো ছোট, আমরা জাস্ট ডিজাইনটাকে নকল করা শিখতেছি। এই যে দেখেন আমি দ্বিতীয় যে ভ্যালুটা আছে এটাকে বলছি 30 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে রিলোড করেন, দেখেন 30 পিক্সেল পাইছে। আপনি এখানে মধ্যে কিছু একটা লিখেন, এই যে দেখেন লিখতে লিখতে মানে এতটুকু আসছে, তো আমরা এখানের মধ্যে স্পেসটা রাখছি কেন 30 পিক্সেল, আমরা আর একটু বাড়াই, 30 পিক্সেল না, তাকে বলে দিই তুমি 40 পিক্সেল, তাইলে আমাদের এটা একটু পদের হবে। এখানে আমাদের কিছু একটা লিখলাম, দেখেন তো 40 পিক্সেল। এতটুকু আসার পর আপনারা কালারটাকে চেঞ্জ করে দিলে ভালোভাবে বুঝতে পারবেন। তোমার কালার হচ্ছে #FFF, রিলোড করি, দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন তো আমার এটা কতটুকু আসছে, এখানের মধ্যে একটা স্পেস আছে না ভাইয়া, এই স্পেসটার মধ্যে ভাইয়া। আমরা আমাদের এই আইকনটাকে নিয়ে আসতে হবে। ওর কিন্তু একটা বর্ডার রেডিয়াস আছে একটু গোল, তো বর্ডার রেডিয়াসটাকে যদি আমি উঠাতে চাই, তোমার বর্ডার রেডিয়াস RADIUS, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তাহলে সে একটু রাউন্ডেড হবে, সুন্দর দেখা যাবে। এই তো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল পাইছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, যে কোনো সাইট ডেভেলপ করতে গেলে আপনাকে কিছু ডিফল্ট সিএসএস লিখতে হবে, যেমন এখানের মধ্যে ক্লিক করলে তার একটা বর্ডার সাদা কালার পেয়ে যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, তো এইগুলা নিয়ে আমরা পরে কাজ করব, এটা ফোকাস। তো যখন ফোকাস আছে তখন বর্ডার কালার পেয়ে যাচ্ছে, তো এইগুলা নিয়ে আমরা পরে কাজ করব। ওই সিএসএস আমি এখন শিখাচ্ছি না, এখন শুধু হুবহু নকলটা করা শিখেন। এইবার আমার আই ট্যাগটাকে এখানে নিয়ে আসতে হবে। আই ট্যাগটাকে এখানে আনার জন্য আমি সার্চ বক্সকে বলবো যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, তোমার পজিশন কি রিলেটিভ। আমরা কিন্তু পজিশন নিয়ে এখনো আলোচনা করি নাই, জাস্ট আস্তে আস্তে শিখে ফেলতেছি। কিন্তু এই পজিশন রিলেটিভ দিয়েছি, তো পজিশন রিলেটিভ করছি সার্চ বক্স, মানে এই যে সার্চ বক্সে যখন পজিশন করছি তার ভিতরে সবগুলা এখন অ্যাবসলিউট। সার্চ বক্সকে পজিশন রিলেটিভ করেছি, সার্চ বক্সের ভিতরে যত কন্টেন্ট আছে এগুলা কি হবে, পজিশন কি হবে, অ্যাবসলিউট। অ্যাবসলিউট। তাহলে সার্চ বক্সের মধ্যে আমার এগুলা থাকতেছে মানে অ্যাবসলিউট, মানে বিষয়টা হচ্ছে আমার বাবা হচ্ছে রিলেটিভ, বাবার ফ্যামিলিতে আমরা আছি, আমরা হচ্ছি অ্যাবসলিউট। কথাটা কি বুঝতে পেরেছি? এই যে সার্চ বক্স হচ্ছে আমার পজিশন রিলেটিভ, তার ভিতরে যা থাকবে তা হচ্ছে অ্যাবসলিউট। তা আমি আমার এই আই ট্যাগটাকে তো আমি সরাই এখানে নিয়ে আসবো, তো এটা কি হবে পজিশন বলেন তো? অ্যাবসলিউট। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট। এগুলা নিয়ে ডিটেইলস ভাইয়া ক্লাস করাবো। এখন অ্যাবসলিউট, LUT, অ্যাবসলিউট বানানটা মনে হয় ভুল হয়েছে। SO হবে ভাইয়া, হ্যাঁ, SO হবে। অ্যাবসলিউট। এখন পজিশন যখন অ্যাবসলিউট দিচ্ছেন আপনি দেখবেন এই আইকনটা এখন সরে এই এরিয়াতে চলে আসবে, মানে তুমি বাইরে গেছো কেন ভাইয়া, তুমি সার্চ বক্সের ভিতরে চলে আসো। এই যে দেখেন চলে আসছে। এখন আমি এই অ্যাবসলিউট যেটা করছি ওকে যদি বলি লেফট, তুমি লেফট থেকে 0 হয়ে যাও,
রিলোড করেন, দেখেন লেফটে সে জিরোতে আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সে যে লেফট জিরো হয়েছে কাকে কেন্দ্র করে জিরো হয়েছে? ওই যে সার্চ বক্সকে সার্চ কেন্দ্র বক্স। করে জিরো হয়েছে। আমি যদি এখানে মধ্যে লেফট জিরো না দিয়ে যদি রাইট জিরো দিতাম, দেখবো যে আমার এটা রাইট পাশেও জিরোতে আসছে। এই যে এই পাশে মানে সার্চ বক্স যে আছে আমার, এই সার্চ বক্সকে কেন্দ্র করে একবারে এখানে সে চলে আসছে। রাইট পাশে একবার সার্চ বক্স যতটুকু আছে ততটুকুতে সে চলে আসছে। তো আমাকে যে কাজটা করতে হবে, সার্চ বক্সের এরিয়াটা তো এতটুকু না, শুধু আমার সার্চ বক্সটা যতটুকু ততটুকু তো না, তো আমার এটা তো এতটুকু পর্যন্ত আসছে, আমি তো এটাকে কল্ড হার্টে দিচ্ছি। তো সমস্যা কি, আমরা এখানে আমাদের রাইট কমাইয়া এই পাশে নিয়ে আসবো, তাকে একটু টাইনা নিয়ে আসবো, সমস্যাটা কি, কোনো প্রবলেম নাই। আমি ওকে রাইট জিরো দিয়েছি। এখন আপনি যদি পজিশন রিলেটিভ না দিতেন, দেখেন তো রাইট পাশ যখন জিরো দিচ্ছি কোথায় থাকতেছে, এটা ওই যে কর্নারে চলে গেছে। তাহলে সে কি বুঝতে পারছে তার অবস্থানটা? বুঝতে পারেনি। ভাইয়া যদি এখানে আমাদের লেফট জিরো দিতাম, দেখবেন আমার এটা একদম লেফট পাশে জিরোতে চলে আসছে। তার মানে ও তার অবস্থানটা বুঝতে পারতেছে না। যখনই আমি এটাকে বলে ফেলবো যে তুমি হচ্ছে ভাইয়া রিলেটিভ, তাইলে সে কি করবে, তার ওই যে রিলেটিভ প্যারেন্টস যে ট্যাগটা আছে তাকে কেন্দ্র করে তার ভিতরেই থাকবে। সবাই কি বুঝতে পেরেছে? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পেরেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের এটাকে আমরা যখন দেখতেছি, তখন আমার মনে হচ্ছে আমার এটাকে কল 30 করে ফেললে ভালো হবে। 30 আছে না, এটাকে আমি কল 20 করে ফেলি সুবিধার্থে ভাইয়া। আমি এটাকে কল 20 করে ফেলতেছি, তাইলে আমাদের এই দেখেন রাইট যখন নিচ্ছি তখন আমার এটা একদম কি হচ্ছে, ওই যে একবারে বেশি রাইটে চলে গেছে। আমার এটা এতটুকু হইলে ভালো হতো। আমরা এই কল 30 কে কল 20 করে ফেলি। কল 30 যদি কল 20 হয়, তাহলে আমার কল 50 কে কত বানায় ফেলতে হবে? 60 কল 60 বানায় ফেলতে 60। হবে। তো 20 60 এবং এই 20 মিলে 100 হয়ে যাবে। দেখি তো আমাদের কল 60 নামে কোনো ট্যাগ আমরা কি নিয়ে নিচ্ছিলাম, অলরেডি নিয়ে রাখছি। এখন দেখবো আমরা এটাকে একটু জাতের পদে লাগতেছে। এই যে দেখেন সে এখানে আমাদের চলে আসছে। এইবার আমরা আমরা এই যে ওকে একটা কাজ করে দিই, একটা কাজ করি ভাইয়া, সবচেয়ে ভালো হবে কি জানেন, আমরা এটাকে 25 করে দিই, তাইলে আমার এটাকে আর একটু সুন্দর লাগবে। 25 করে দিলে মাঝখানেটা কতটুকু হয়ে যাবে? 55 50। 50। তাহলে আমরা 25 কে নিয়েছিলাম, তাইলে আমরা এখন রিলোড করি, তাইলে একটু দূরে সরলো। এখন আমরা কি করব, আমাদের ওই যে সার্চ বক্স এটাকে আমরা রাইট ক্লিক জিরো থেকে আমরা সরিয়ে আনি, তুমি জিরো থেকে চলে আসো। আমরা একটু আওয়াজ কম করব ভাইয়া। জিরো থেকে তুমি সরে আসো কত পিক্সেল? 100 পিক্সেল সরে আসো। দেখি তো 100 পিক্সেল সরে আসছে কিনা। আচ্ছা এটা বেশি চলে আসছে, আমরা এটাকে 50 পিক্সেল সরাবো। জিরো থেকে 50 পিক্সেল, এই যে 50 পিক্সেল সরে আসছে। 50 না 60 দিচ্ছে, এই যে 60 পিক্সেল সরে আসছে। আবার তুমি উপর থেকে নেমে আসো, টপ থেকে নেমে আসো তুমি 10 পিক্সেল, দেখবো যে আমাদের এটা সেন্টারে চলে এসছে। 10 পিক্সেল দিচ্ছি, হয় নাই, আমরা 10 পিক্সেল না, আমরা এটাকে 15 পিক্সেল দিচ্ছি। আপাতত এটা এইভাবে দেখেন তো ঠিক আছে কিনা সার্চ বক্সটা। তবে এটার একটা কালার আছে, তো এই কালারটাকে আমরা কালার না দিয়ে তার একটা অপাসিটি কমায় দেই, তাহলে সে এটা কালারটা পেয়ে যাবে। অপাসিটি মানে একটু হালকা হয়ে যাবে। অপাসিটি দিচ্ছি 0.5। রিলোড করে দেখি, দেখেন এটা স্বচ্ছ হয়ে হালকা হয়ে গেছে। বুঝতে পেরেছি। বাট আপনাদেরকে দেখতেছি আমি যখন হোভার করতেছি তখন এটা কেমন হয়েছে, একটা হাত চলে আসতেছে। আমার এখানে কি হাত আসতেছে বা লিংক হচ্ছে? এটা হচ্ছে না। তো লিংক করার জন্য ভাইয়া এখানের মধ্যে বলে দিব তোমার কার্সর হচ্ছে পয়েন্টার। পয়েন্টার। এই জন্যই আমরা ভাইয়া একটা ক্লাসে এটাকে একটা ধরে কোশ্চেন ছিল। পয়েন্টার হয়ে গেছে। বলেন ভাইয়া। হ্যাঁ, বলতেছিলাম যে আপনি যে লেফট এবং টপ নিলেন, এটা পিক্সেল দেওয়া ভালো হবে না পার্সেন্টেজ দেওয়া ভালো হবে? এটা শোনেন, আপনাকে যখন ভাই রেসপন্সিভ ক্লাস করাবো তখন এটা ডিটেলস আলোচনা করব। আপনাকে বুঝতে হবে প্রজেক্টটাতে আপনি পিক্সেল ব্যবহার করবেন নাকি পার্সেন্টেজ ব্যবহার করবেন। তো কাজ করতে হতে আপনি যখন রেসপন্সিভে যাবেন
তখন ভাই এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখন যদি আপনাকে বলিও যে এখানে আমাদের পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দিলে ভালো হতো, আপনি বুঝবেন না। মানে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে তখন যে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, সে আপনি পার্সেন্টেজ দিলে কি সুবিধা হবে, পিক্সেল দিলে কি সুবিধা হবে। আপনার ভিউটা তো এখন পিক্সেল দেন বা পার্সেন্টেজ দেন, যাই দেন এটা ঠিক থাকবে, বাট যখন আমরা রেসপন্সিভ করব তখন আমরা এটা ডিটেলস বুঝতে পারবো। এবার আসি, এখন আমরা আমাদের দ্বিতীয় সেকশন। এই দ্বিতীয় সেকশনটা করার আগে আমি আগে আমার সোশ্যাল আইকন গুলো নিয়ে কাজ করে ফেলি, কারণ এগুলো লাইন হয়ে রয়েছে। তো সোশ্যাল আইকনটা আমি এটাকে ক্লাস নেম দিচ্ছি, ইউএল নিয়েছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনটা আমি কপি করব। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। বাবু কান্না করতেছে। এই যে সোশ্যাল আইকন, কন্ট্রোল ভি, সোশ্যাল আইকনকে বলতেছে সোশ্যাল আইকন তোমার ভিতরে যদি কি থাকে, অথবা সোশ্যাল আইকনকে আগে আমরা মার্কআপটা করি। সোশ্যাল আইকনের মধ্যে কি আছে ভাইয়া, এলআই আছে, তাই না? এই যে ডট এলআই, সোশ্যাল আইকনের মধ্যে যখন এলআই থাকবে, এই তো এলআই, এলআইয়ের ভিতরে আবার কে আছে, এ আছে। এ আমরা মার্কআপটা করি, যেটা লাগবে এটা রাখবো, যেটা লাগবে না সেটা আমরা ফেলে দিব, কল করে ফেললাম। এখন এই সোশ্যাল আইকনের মধ্যে যদি এলআই থাকে, এলআই কে আমরা কি, আচ্ছা সোশ্যাল আইকন মানে আমার ইউএল, ইউএল কে যদি আমরা বলি তোমার লিস্ট স্টাইল হচ্ছে নান, নান, এন ও এন, সোশ্যাল আইকন মানে হচ্ছে আমার ইউএল ট্যাগ। রিলোড করেন, দেখেন তার লিস্ট স্টাইল নান হয়ে গেছে। আচ্ছা আমরা কোথায় দিয়েছি তাকে, লিস্ট স্টাইল টাইপ ভাইয়া। না না আমরা এটাকে এখানে দিই। আচ্ছা আমরা মনে হয় বানানে ভুল করছি, এটাকে কপি সেভ করছি, ও হয়েছে। এটাকে আমরা সেভ করি না, এই জন্য লিস্ট স্টাইলটা আমরা এখানে না দিয়ে এখানেও দিতে পারি। দেখেন লিস্ট স্টাইল হচ্ছে না, আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন। এবং আমি আমার এলআই এর মধ্যে যে একটা এ আছে, একে বলতেছি এ তোমার কালার হচ্ছে হ্যাশ এফ এফ এফ, মানে সাদা করে ফেলো। দেখেন সে সাদা কালার হয়ে গেছে। এখন এলআই কে বলে দিব তোমার ডিসপ্লে হচ্ছে কেমন, এগুলা নিচে ইনলাইন নিচে আসছে কেন, ব্লক, পাশাপাশি আনতে হবে। ব্লক তো ডিসপ্লে ইনলাইন ব্লক, বিএলওসি কে ব্লক, দেখবো এটা ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেছে। এবার আমরা যদি সোশ্যাল আইকনকে বলি, সোশ্যাল আইকন তোমার ফ্লোট হবে রাইট, দেখবেন সে রাইট পাশে চলে যাবে, যে রাইটে এটা সেট হয়ে গেছে, রাইট পাশে চলে আসছে। দেন আমরা যে কাজটা করব, ফ্লোট রাইট দিয়েছি, আর সোশ্যাল আইকন গুলাকে আমরা একটা মার্জিন ব্যবহার করি, মার্জিন দিচ্ছি উপর নিচে দিচ্ছি আমি 10 পিক্সেল, ডানা বামে দিচ্ছি 10 পিক্সেল। দেখবো এটা আসলে ঠিকভাবে চলে আসে কিনা, ঠিক করে উপর নিচ থেকে আরো নামাই 20 পিক্সেল, তাইলে সে সেন্টার আসবে। দেখেন উপর নিচে প্যাডিংটা কি পাচ্ছে নাকি পাচ্ছে না, মার্জিনটা কিন্তু পাইতেছে না। কেন না। পাইতেছে না, ওই যে আমার অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু ডিসপ্লে ইনলাইন থাকে, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলবো, তাইলে আমাদের মার্জিন বা প্যাডিংটা পাবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, রিলোড করেন, দেখেন এখন কিন্তু সে পেয়ে নিচে চলে আসছে। আমরা কমিয়ে দিই, ভাইয়া তুমি কমে যাও, এত বেশি পাওয়ার দরকার নাই, তুমি 10 ছিলা, এটাই ভালো ছিল। ঠিক আছে ভাইয়া, মাঝখানে চলে আসছে। এখন আমরা এটাকে হোভার করলে দেখতেছি একটা কালার পাচ্ছে, তো এই কালারটাকে নিতেছি আমরা কোত্থেকে নিব, কোত্থেকে নিব, আমি তো কালারটাকে নিতে পারতেছি না, এই যে এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল অল্টার সি। ওকে যখন হোভার করব, এলআই কে যখন হোভার করব, কন্ট্রোল দুই সি, জায়গায় ইনলাইন ব্লক কেন দিলাম? কোথায় ভাইয়া, ও এর মধ্যে এলআই কি plus ইনলাইন হলো। ব্লক দেওয়াতে পাশাপাশি চলে আসছে, পাশাপাশি আসছে। আর অ্যাঙ্করটাকে ইনলাইন ব্লক দেওয়াতে আমার মার্জিন বা প্যাডিংটা পেয়েছে, নাই তো পেতো না। ভাইয়া ফ্লো ক্ল্যাপ দিলে পাশাপাশি আসে না? হ্যাঁ আসতো, আপনি এখানের মধ্যে ইনলাইন ব্লক না দিয়ে ইনলাইনও দিতে পারতেন, তা তো কোনো সমস্যা ছিল না। হোভার দিয়ে বললাম তোমার কালার হচ্ছে হ্যাশ,
আবার নিয়ে আসি আমরা আমাদের কালারটা। এই যে এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটাকে কপি করে বললাম কালার হচ্ছে এটা। আর এখানে আমাদের একটা ট্রানজিশন দিলে আমাদের এটা সুন্দর করে অ্যানিমেশনটা হবে। ট্রানজিশনের কাজ তো আমরা জানি, মানে কত সময় নিয়ে আমার হোভারটা হবে। এই যে দেখেন ট্রানজিশন দেওয়াতে এটা পাশাপাশি আসছে। তো আইকন গুলাকে আপনারা নিজের মতো করে সাজিয়ে গোছিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আমি এখানের মধ্যে তাকে যদি আর একটু নিচে নামাইতে চাই, আর একটু কিছুটা যদি নিচে নামাইতে চাই, আমরা একটা কাজ করি। এখানের মধ্যে মনে হয় প্যাডিংটা একটু কম হয়েছে। আমরা সার্চ বক্সকে যে প্যাডিং দিয়েছিলাম 10 পিক্সেল, এটাকে 15 পিক্সেল করে দিই। তাইলে আমাদের এটা এই যে এভাবে আছে। এখন আমরা আমাদের একে বলতেছি তোমার একটা লাইন হাইট দরকার, এই লাইন হাইট বাড়ায় দিই। আমরা লাইন হাইট দিচ্ছি 10 কিংবা 20 পিক্সেল। ওর কিন্তু একটা ফন্ট সাইজও আমরা চাইলে দিতে পারি, যদিও আমার কাছে মনে হচ্ছে এগুলা যেমন আছে এমনই ঠিকঠাক। তো ফন্ট সাইজ দিচ্ছি আমি 14 পিক্সেল। দেখেন ছোট হয়েছে এবং লাইন হাইট অনুযায়ী সে উপর নিচে আসতেছে। আমি লাইন হাইট করে দিলাম 24 পিক্সেল, তাহলে সে আরো নিচে নামবে। অথবা যদি আরো বাড়াই আমি 24 না তুমি 28 পিক্সেল পাও, তাহলে লাইন হাইট পেয়ে সে উপর নিচ থেকে 28 পিক্সেল পেয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছে? লাইন হাইটার কাজ কি তাহলে? লাইন হাইটটা কি করে, সে উপর নিচ থেকে একটা হাইট পেয়ে তারপর তার অবস্থানে সে ঠিক থাকে। বুঝতে পেরেছেন ভাইয়া? আমরা সেই জি ক্ষেত্রে ওই মার্জিনে উপরে নিচে যে আমরা দিছিলাম সেটা আবার না দিলেও চলবে। তাইলে আপনারা এখানে আমাদের আইকন গুলো চেঞ্জ করে নেবেন, তাইলে কাজ হয়ে যাবে। এইবার আমরা কাজ করব আমাদের এই সেকশনটা নিয়ে। তো মাঝখানে সেকশনটার নাম দিয়েছিলাম ইমেল এবং নাম্বার। তো ইমেল এবং নাম্বারকে বলবো ইমেল নাম্বার। এই যে ইমেল নাম্বারকে আবার কল করতেছি, আমি এটাকে শেষে করতেছি কারণ সুবিধার্থে। ইমেল নাম্বারের ভিতরে কি আছে ভাইয়া? স্পান আছে। তো ইমেল নাম্বার তোমার মধ্যে কি আছে? স্পান, SPAN, স্পান ট্যাগ। আবার স্পানের মধ্যে আবার কি আছে? আই আছে। স্পানের মধ্যে আই ট্যাগ আছে। আমরা কি কল করাটা বুঝতে পেরেছি? CSS কিভাবে কল করে এলিমেন্টস কে। এবার আমি ইমেল নাম্বারকে বলতেছি ইমেল তোমার ফ্লোট হচ্ছে FLOAT, ফ্লোট হলো রাইট। আপনার অনেক CSS কমে যাচ্ছে, আমরা যেভাবে মার্কআপটা করতেছি দেখেন রাইট পাশে চলে আসছে, এদের মতো হয়ে গেছে অনেকটাই। এবং আমার স্পানের এগুলার ফন্ট সাইজ কত দেখতে হলে আমরা ফন্ট নিনজাতে যাচ্ছি। ফন্ট নিনজাতে এই যে এখানে ফন্ট নিনজাতে ক্লিক করার পর দেখতেছি এটা হচ্ছে রুবিক লাইট। ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। দেখেন প্রথম ভ্যালুটা হচ্ছে 15 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে লাইন হাইট, তৃতীয় ভ্যালুটা হচ্ছে লেটার স্পেসিং। তো আমরা প্রথম ভ্যালুটা হচ্ছে 15 পিক্সেল, এটাও 15 পিক্সেল। এগুলো আবার কত পিক্সেল এটা দেখা যাচ্ছে না, এগুলো আমরা অনুমান করে দিয়ে দিচ্ছি। আমি এখানের মধ্যে কত জানি দিছিলাম 14 পিক্সেল, না এটাকে আমরা 15 পিক্সেল করে দিই, তাহলে আরেকটু বড় হয়েছে। আচ্ছা ভাইয়া ফন্ট গুলা পাবো কই? ফন্টস গুলা তো আমরা গত ক্লাসে কল করে ফেলছি। এই যে ফন্ট ফ্যামিলি আমরা নিয়েছিলাম না? না এমনি ডাউনলোড করতে গেলে কোথায় পাবো? ডাউনলোড করতে গেলে আমরা গুগল ফন্টস ওয়েবসাইটে গেলে আমরা পেয়ে যাব। ভাইয়া গত ক্লাসে দেখাইছি কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। ঠিক আছে ভাইয়া? অনেকগুলো তো ফেড আছে, আমি ওইগুলোর কথা বলতেছি, ফেড গুলা। ও পেইড ফন্টস যখন দরকার লাগবে ভাইয়াকে বলেন, ভাইয়া দিয়ে দিব। আমার কাছে সকল পেইড অনেক ফন্টসের কালেকশন আছে। তো এগুলো আমাদের অ্যাকাউন্টস আছে যখন, বাট আমরা এখন গুগল ফন্টস দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এখানে আমাদের একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, আপনার ফুল ওয়েবসাইটের মধ্যে রাজধানী ফন্টসটা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ওয়েবসাইটে জায়গায় জায়গায় কোন ফন্টস ব্যবহার করা হয়েছে? রাজধানী। দেখেন সব জায়গাতে রাজধানী, শুধু আমাদের প্যারাগ্রাফের মধ্যে রুবিক ফন্টস ব্যবহার করা হয়েছে, তাই না? অল বডিতে রাজধানী ফন্টস ব্যবহার করা হয়েছে, প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করা হয়েছে রুবিক ফন্টস। তো আমরা কাজ করে ফেলি এখানের মধ্যে। এই বডিতে বলতেছি বডি, এই যে এখানের মধ্যে এসে আমি বডি ট্যাগ নিতেছি। আমাদের ফন্টস যেখানে নিচ্ছি এর নিচে আমি বডি নিচ্ছি। বডিতে বলতেছি বডি
তোমার সকল জায়গাতে তুমি ফন্ট ফ্যামিলি কি দিবা? রাজধানী। তাহলে রাজধানী। অটোমেটিক্যালি আমার ফুল বডিতে ফন্ট ফ্যামিলি রাজধানী পাবে কিনা? পেয়ে যাবে। জি ভাইয়া। এই বডি ট্যাগটি দিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব? আমাদের যত প্যারাগ্রাফ আছে এখানের মধ্যে বলে দিই, এই যত প্যারাগ্রাফ আছে সকল প্যারাগ্রাফকে তুমি কি করবা? রুবিক ফন্টসটাকে দিয়ে রুবিক। দিবা। তাইলে আমরা প্যারাগ্রাফ যত জায়গাতে নিব তত জায়গাতে রুবিক ফন্টস পেয়ে যাবে। তাইলে দেখেন এখানের মধ্যে যে আমি আমার স্পান ট্যাগের মধ্যে আমি আমার টেক্সটটাকে নিয়েছি, এই টেক্সটটা কি আমার রাজধানী ফন্টস পাবে নাকি রুবিক ফন্টসটা পাবে বলেন তো? রাজধানী মেবি। রাজধানী পাইছে, অলরেডি রাজধানী পেয়েও গেছে। এইবার ভাইয়া ওকে আবার ছোট করে আমরা ওই যে ওকে ইমেল নাম্বারকে বলছি ফ্লোট রাইট, ঠিক আছে। এই স্পানের মধ্যে তাকে একটা মার্জিন লেফট দিচ্ছি। তো মার্জিন লেফট দিলে সে এই লেফট পাশে একটা স্পেস পাবে। এই যে তোমার মার্জিন লেফট হলো 15 অথবা 20 পিক্সেল। আমরা অনুমান করে এখন তৈরি করতেছি, আমরা তো এখন পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট তৈরি করতেছি না। 20 পিক্সেল। এবং ওই স্প্যানের একটা ফন্ট সাইজ দিয়েছিল, তারা ফন্ট সাইজ কত দিয়েছিল? 15 পিক্সেল দিয়েছিল। আমরা একটু আগে দেখে আসছিলাম যে ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল এবং সে হচ্ছে রুবিক ফন্টস। তাহলে আমাদেরকে এখানের মধ্যে রুবিক ফন্টস ফ্যামিলিটা অবশ্যই দিতে হবে। আমরা কপি করে নিয়ে আসি এই যে রুবিক ফন্টস ফ্যামিলি, যেটা ওকে আমরা কপি করি, ওকে আমরা ফন্টস ফ্যামিলি হিসেবে এই স্প্যানের মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে। ভাইয়া বলেন। আমরা তো ফুল বডিতেই ওইটা দিয়ে দিছি না, তারপরে কি আবার হ্যাঁ, মানে আবার আলাদা কারণ করে? আমি ফুল বডিতে দিয়েছি, বাট কিছু সেকশনে এসে আমাকে দেখতেছি আমি ফুল বডিতে তো রাজধানী পাইছে, বাট এই সেকশনের মধ্যে দেখতেছি এটা রুবিক ফন্টস, সেই জন্য আমি এখানের মধ্যে রুবিক ফন্টসটাকে অ্যাড করে দিয়েছি। আবার এখানের মধ্যে আমরা দেখতেছি ফন্ট ওয়েটটা কত? লাইট ফন্ট ওয়েট হচ্ছে 300। এটা তো আমরা গত ক্লাসে দেখছিলাম। এই যে আপনি চলে আসেন গুগল ফন্টসে আসেন, এখানে বলেন রুবিক। এই যে রুবিকের মধ্যে এসে দেখেন লাইট যখন, তখন ফন্ট ওয়েট কত? 300। তাহলে আমরা লাইট ফন্ট ওয়েট নেওয়ার জন্য এখানে বলে দিব তোমার ফন্ট ওয়েট হচ্ছে WEIGST ফন্ট ওয়েট হচ্ছে 300। আর আমরা আমাদের আই ট্যাগের মধ্যে একটি স্পেস চাইলে আমরা দিতেও পারি। এই যে এখানের মধ্যে আমরা আই ট্যাগের রাইট পাশে একটা প্যাডিং দিতে পারি, যাও তোমার প্যাডিং রাইট হবে 5 পিক্সেল। কন্ট্রাস্ট দিয়ে ডিলিট করে এই যে 5 পিক্সেল পেয়ে গেছে। এখন তাকে উপর এবং নিচ থেকে নামাইতে হবে। উপর নিচ থেকে নামানোর জন্য আমরা ইমেল নাম্বারকে বলবো তোমার প্যাডিং টপ 10 পিক্সেল। দেখবো এটা উপর নিচ থেকে নেমে চলে আসছে মাঝখানে। এই যে আমরা কি উপরের সেকশনটা ডিজাইন করতে পারবো? জি ভাইয়া। জি। এখন বলুন ভাইয়া তাদের এখানের মধ্যে স্পেসটা একটু কম, আমরা স্পেসটা একটু বেশি হয়ে গেছে, তো এটাকে আমরা কিভাবে কমাবো? ওই যে আপনি কলটাকে একটু কাস্টমাইজ করে নেন, ঠিক আছে? কলটাকে একটু কাস্টমাইজ করে নেন। যেমন কলটাকে আমি এখানের মধ্যে 50 না দিয়ে ওকে আমি দিচ্ছি মনে করেন 60, আর তো 25 এবং 60 মিলে কত হইছে? 85। বাকি আছে কত? 15। 15। এই যে 15% দিচ্ছি, আর এখানের মধ্যে আমরা 15% একটা ডিপ বানাই ফেলি, একটা কল। ওকে বলতেছি তুমি হচ্ছে কল 15 এবং তোমার হচ্ছে 15%। তাহলে দেখবেন সে সুন্দর করে এখানের মধ্যে চলে আসছে। আচ্ছা, এটাকে সেভ করে নে। এই যে দেখেন কাছাকাছি চলে আসছে। তারপরে যদি আরো সরাইতে চান আপনি 15 এর জায়গায় তারও বাড়ান কমান, ঠিক আছে ভাইয়া? ওকে আপনি বলেন তুমি 55 হোক, মানে আপনার মতো করে আপনি এই কলগুলাকে ব্যবহার করবেন। আমরা কি টপ হেডার নিয়ে আর কোনো কনফিউশন আছে, বা আমরা কি বুঝতে পেরেছি টপ হেডার কিভাবে তৈরি করতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা মনে হয় প্যাডিংটা কিছুটা বেশি দিয়ে ফেলছি। প্যাডিংটাকে আমি একটু কমায় দিই। প্যাডিংটা আমরা 15 পিক্সেল না দিয়া আমরা 12 পিক্সেল দেই, তাহলে আমাদের এটা
কিছুটা ভাল লাগবে। এবার আমরা করব টপ হেডার। টপ হেডার ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি সাদা আছে, যেহেতু সাদা আছে তাকে নিয়ে আমরা এখানের মধ্যে একটা কমেন্টস করে ফেলি। পরবর্তী সেকশনের নাম কি? এটা টপ হচ্ছে মেন হেডার। একে আমরা একটা ডুপ্লিকেট করে ওকে বলতেছি এটা হচ্ছে আমার টপ হেডার সিএসএস, ওয়ান ডট টপ হেডার সিএসএস, টিওপি টপ হেডার এসিএডিইআর টপ হেডার সিএসএস। ওকে আমি কন্ট্রোল সি করে এরপরে এখানে আসতেছি এবং ওকে বলতেছি তুমি হচ্ছে হেডার সিএসএস। হেডার নামক একটা ট্যাগ আছে, আপনি যত ওয়েবসাইট ডিজাইন করবেন বা ওয়েবসাইট দেখবেন সকল ওয়েবসাইটের মধ্যে আমাদের যে মেইন মেনুটা থাকে সেটাকে আমরা হেডার ট্যাগ বলে থাকি। কি বলে থাকি? হেডার ট্যাগ বলে থাকি। তো এখানের মধ্যে আমরা একটা কমেন্টস করে ফেলি যে টপ হেডারটা আমার এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। আমরা কমেন্টসটা করেই ফেলি। এই যে মাঝখানে আপনি কতগুলা ইকুয়াল দেন তাইলে আপনার কমেন্টসটা একটু ভাল লাগবে। ঠিক আছে ভাইয়া? কমেন্টসটাকে একটু সুন্দর করার জন্য মানে হাইলাইট করার জন্য বলছি, হাইলাইট করার জন্য আমি কতগুলা ইকুয়াল সাইন দিছি, এতে করে আমার কমেন্টসটা হাইলাইট হবে, আমার চোখে লাগবে। আমি এখানে বলে দিচ্ছি যে টপ হেডার এসইএডিইআর হেডার স্টার্টস STARTS স্টার্টস। দেন আমার এটা যেখানে শেষ হয়েছে সেখানে আমি কমেন্টস করে দিচ্ছি আমার টপ হেডার। এই যে সেকশনটা যেখানে শেষ হয়েছে এখানে তো আমার এটা ক্লোজ হয়েছে, এখানে আমি বলে দিচ্ছি তোমার টপ হেডার এখানের মধ্যে এন্ডস ENDS। মানে আমরা গুড কমেন্টিংটা শিখবো, বাট এখন শুধু একটা কমেন্টসে শিখেন। কোনো একটা সেকশন শুরু করতে হলে তাকে একটা স্টার্টস এবং একটা এন্ডস করতে হয়, মনে থাকবে? আমরা চাইলে এখানের মধ্যে এটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করতে পারি, বাট সরি কমেন্টস অ্যাপ্লাই করতে পারি। ওইটা আমি অ্যাপ্লাই করলে সবাই কমেন্টস করে পুরো পাগলের মতো বানিয়ে ফেলবো ওয়েবসাইট। সেই জন্য আমরা একটা কমেন্টসই শুধু এখন ব্যবহার করব, যে হেডার স্টার্টস হেডার এন্ডস। পরবর্তী সেকশনের নাম কি দিব বলছিলাম ভাইয়া? হেডার, মেন হেডার। অনলি হেডার দিব। মেইন হেডার মেডার কিছু লাগবে না, আমি স্টার্টস লিখলাম STARTS স্টার্টস, হেডার স্টার্টস হেডার এন্ডস। এবার আমরা এখানের মধ্যে একটা হেডার ট্যাগ নিব। হেডার নামক একটা স্পেশাল ট্যাগই আছে। ওয়েবসাইটে যত মেইন হেডার থাকে বা মেইন মেনু থাকে এগুলাকে এই হেডার ট্যাগের মধ্যে লেখা হয়। আমরা বলেছিলাম প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা আইডি নিব এবং একটি ক্লাস নেমও আমরা নিয়ে রাখবো, বলেছিলাম না ভাইয়া? ক্লাস নেমও নিয়ে রাখবো। আমি আইডি হিসেবে দিচ্ছি হেডার, ক্লাস নেমও আমি দিয়ে রাখতেছি আপাতত হেডার। ভাইয়া ভাইয়া আইডির পাশাপাশি আবার ক্লাস নেমটা নেওয়া এটা মানে এটা আমি সহজ কারণটা ভাষায় কি একটু আর কি? সংক্ষিপ্ত করে বলি। আমরা ওয়ান পেজ যে ওয়েবসাইট গুলো আছে ওই ওয়ান পেজ ওয়েবসাইট গুলাতে বা ল্যান্ডিং পেজ যেগুলা, এই ল্যান্ডিং পেজের মধ্যে দেখবেন আপনি এখানে ক্লিক করলে মানে মেনুতে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা সেকশনে চলে আসে, দেখেছেন এরকম? জি ভাইয়া। যেমন আমাদের আপনি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করেন না, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজ, এই ল্যান্ডিং পেজ পেজ HTML লিখি, HTML ল্যান্ডিং পেজ HTML লেখার পর আমাদের থিম ফরেস্টের লিংক আসছে। এখান থেকে আমি যে কোনো একটা ল্যান্ডিং পেজ ওপেন করি, দেখবো এই ওয়েবসাইটটাকে ওপেন করার পর আমরা এখানে চলে আসলাম। দেখেন এখানের মধ্যে ক্লিক করলে তার সার্ভিস সেকশনে চলে আসছে কিনা, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে আসতেছে, প্রাইসিং এ ক্লিক করলে প্রাইসিং সেকশন, টেস্টিমোনিয়ালে ক্লিক করলে টেস্টিমোনিয়াল সেকশন। এই যে আপনি এই কাজটা যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা করে আইডি নিয়ে রাখতে হবে এবং আইডিটা আমরা রিলেটেড নাম দিব, বুঝতে পেরেছি? ও আইডির পাশাপাশি আমরা একটা ক্লাস নেমও নিয়ে রাখবো যেন আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে সুবিধা হয়, আমরা ক্লাস নেমটা ধরে সিএসএস অ্যাপ্লাই করাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বলেন যে ভাইয়া আমার এটা তো আর ওয়ান পেজ ওয়েবসাইট না, কারণ তার তো অনেকগুলো পেজ আছে, তাই না? জি হোক আপনার ক্লায়েন্টস হয়তো আপনাকে এমনও বলতে পারে যে আমি যখন কোর্সেসে ক্লিক করব তখন আমার এই কোর্সেস সেকশনে চলে আসবে, হোক সে এটা ওয়ান পেজ ওয়েবসাইট না, এটা মাল্টিপল পেজ হোক।
এটা কি সৌন্দর্য বৃদ্ধির কিন্তু জন্য না? হ্যাঁ, কিন্তু উনি বলতে পারেন যে তুমি কোর্সেসে যখন ক্লিক করব আমি, আমার কোর্সেস সেকশনে চলে আসবে, নতুন পেজে যাওয়ার দরকার নেই। তখন আপনি কাজটা করার জন্য কি আবার ওয়েবসাইটে কোড করতে যাবেন? না। না এই জন্য ভাইয়া। আমরা মাল্টিপল পেজ ওয়েবসাইট করতে যাই অথবা ওয়ান পেজ ওয়েবসাইট করতে চাই, আমরা কি করব, সেম সেকশনের নামে একটা আইডি এবং ক্লাস নিয়ে রাখবো। এটা দিয়ে আমরা পরে কাজ করব। আপাতত এটাকে আমরা গুড প্র্যাকটিস বলতে পারি, যে আমরা এভাবে প্র্যাকটিসটা করব। যখন আমরা প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করব তখন আমরা আরো ডিটেইলস বুঝতে পারবো। বাট কারণটা তো বুঝতে পেরেছেন। বিহেভিয়ারটাকে জি যদি আমরা ভাইয়া। ওয়ান পেজের মতো করতে চাই, তাহলে আমাদেরকে এই যে এভাবেই কাজটা করতে হবে। এই যে এখানে দেখেন প্রত্যেকটা সেকশন চলে আসতেছে। আবার আমরা এটাকে ক্লোজ করে দেই, তোমারকে আর দরকার নেই আমার। এখান থেকে আমরা হেডার সেকশন নিয়েছি। হেডারের মধ্যে দেখেন তো ভাইয়া, আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা কত পিক্সেলের মধ্যে আছে? কন্টেনারের মধ্যে আছে না? কন্টেনারে। তো আমরা এখানের মধ্যে একটা ডিভ নিব এবং ডিভটাকে ক্লোজ করতেছি। ওকে আমি বলবো তোমার ক্লাস হচ্ছে কন্টেইনার। এখন আমি ভিতরে যা লিখবো সবগুলো আমার এই কন্টেইনারের মধ্যে থাকবে কিনা? জি থাকবে। ভাইয়া। ওকে, ভালো কথা। ভাইয়া, আমি কন্টেইনার তৈরি করে ফেলছি ভাইয়া। ভাইয়া এর আগেও তো আমি কন্টেইনার নামে ডিপ নিছি, মানে ক্লাস নিছিলাম আর কি। তো এরপরে আবার নতুন করে কন্টেইনার না, নিচ্ছি। এই যে ভাইয়া যে এখানে একটা ডিফল্ট সিএসএস করে ফেলছে, এই যে কন্টেইনার ফুল, ফুল উইথ হলে কন্টেইনার ফুল নিব, আর ছোট হলে আমরা কন্টেইনার নিব, তারপর কল 33 এগুলো আমরা একবার করে ফেলছি, একবারে লিখে ফেলছি। আমাদের ওয়েবসাইটে এগুলো আবার যতবার কি ইচ্ছা লেখা যাবে? ততবার, না আর লেখার দরকার নেই, এখন আমি যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবো। দেখেন এই কন্টেন্টটাকে যখন আপনি মাঝখানে আনতে যাবেন, আপনি কি আবার নতুন করে কি এটাকে 1300 পিক্সেল দিয়ে বা 1100 পিক্সেল দিয়ে মাঝখানে আনতে হবে না? আনতে হবে। জি। তো আমরা যে কন্টেইনার একটা ডিফল্ট ক্লাস নিয়েছি, আমরা প্রত্যেকটা সেকশনে যদি এইভাবে কন্টেইনার নিয়ে ফেলি এবং ওই কন্টেইনারের মাধ্যমে আমার কন্টেন্ট গুলো সব সময় মাঝখানে থাকবে, মানে আমার কোড কত কমিয়ে ফেলছে বুঝতে পারছেন? আমরা কিন্তু জি ভাইয়া। বুটস্ট্র্যাপের মতো কাজ করতেছি। বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্ক যখন ব্যবহার করেন তাদের কিছু ডিফল্ট সিএসএস থাকে, ওই সিএসএস ক্লাসগুলো ব্যবহার করে আমরা চমৎকার ওয়েবসাইট ডিজাইন করে ফেলি। আমরা কিন্তু ওই কাজটাই এখানের মধ্যে করে ফেলছি, আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ বুটস্ট্র্যাপের মতো কাজ করবে। আশা করি আপনারা এই 3টা প্রজেক্ট করার পর এবং ভাইয়ার এই ক্লাসটা কমপ্লিট করার পর যখন আমরা বুটস্ট্র্যাপ ক্লাস শুরু করব, বুটস্ট্র্যাপ আমাদের 1 সপ্তাহের মধ্যেই আপনারা দেখবেন অ্যাডভান্স লেভেলের পারবেন। মানে আমি বলতে পারি 1.5 মাসের মধ্যে আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেষ, HTML CSS বুটস্ট্র্যাপ কমপ্লিট। ভাইয়া ভাইয়া আমাদের কি গ্রিড নিয়ে আলোচনা হবে? অবশ্যই, এই যে গ্রিডের একটা গ্রিড নিয়ে পূর্ণ আমাদের আলোচনা হবে? অবশ্যই আলোচনা হবে। পূর্ণ একটা ধারণা কিন্তু আগে থেকে পাইয়ে যাচ্ছেন, এগুলোই এক ধরনের গ্রিড। কল 25, কল 33, যখন বুটস্ট্র্যাপে যাব তখন হ্যাঁ। আপনার কাছে এগুলার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে জীবন ভাইয়া কেন আগে আমাদেরকে এগুলা শিখাইছে। কারণ আপনাকে এমন হতে পারে আপনার ক্লায়েন্ট বলবে যে আমি বুটস্ট্র্যাপ দিয়ে চাচ্ছি না, তুমি নিজের মতো করে আমাকে তৈরি করে দাও ওয়েবসাইটটা। বুটস্ট্র্যাপের মধ্যে অনেক আলাদা সিএসএস থাকে, আমার সাইট স্লো হয়ে যাবে, তুমি নিজের মতো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক করে তুমি আমাকে ওয়েবসাইটটা করে দাও। তখন কি করবেন? অথবা তিনি রাজি না কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে, আপনাকে তো তখন এভাবে কাজ করতে হবে। তখন যেটা হয়, আমার অনেক পুরাতন শিক্ষার্থীরা আছে বা অনেক ছোট ভাইয়েরা চিনে, তারা তখন মেসেজ দেয় ভাইয়া বুটস্ট্র্যাপ ছাড়া আমাকে ডিজাইন করতে বলছে, আমি তো ভাইয়া বুটস্ট্র্যাপ ছাড়া মানে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে পারি না, আমার কন্টেন্ট ভেঙে যায়। তো আপনারা কি পারবেন না? আপনাদের আপাতত এই জি সমস্যাটা হবে না। ইনশাআল্লাহ। আমরা দেখেন ওনারা যেটা করছে, আমরা অ্যাডভান্স প্রজেক্টটা আমরা আগে করে ফেলতেছি, মানে তাদের কাছে এটা অ্যাডভান্স, যে বুটস্ট্র্যাপ ছাড়া প্রজেক্ট করা মানে এটা খুবই অ্যাডভান্স একটা কাজ। ওই অ্যাডভান্স কাজটা আমরা আগে করে ফেলতেছি, তাহলে আমাদের কাছে কিন্তু বুটস্ট্র্যাপটা একটা হাতের মোয়া হয়ে যাবে। আমি একদিন দেখাইলে আপনি পরের দিন বুটস্ট্র্যাপ দিয়ে দৌড়িয়ে প্রজেক্ট করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট এখন কিছুটা কষ্ট হবে, কষ্ট হোক, সমস্যা কি, আমাদের সাপোর্ট মেন্টররা আছে, সবাই মিলে আমরা সাপোর্ট দিব, আপনি কষ্ট করে এটা মানে প্রজেক্ট সম্পন্ন করেন। এখন কন্টেনারের মধ্যে আমাদের প্রথমে লগোটা আছে। আচ্ছা এটাকে আমরা একটু হিসাব নিকাশ করেই ফেলি, এটাকে আমরা কত কত ভাগ করব বলেন তো? আসলে আমি চলে যাই ওই যে এটাকে আমরা
এটাকে আমরা কত নিব ভাইয়া? 26 20 একটু মিউট করে রাখবো প্লিজ, মিউট করেন ভাইয়া। তোমার তো খেয়াল নাই তো, যদি কিছু থাকলে এবার দিয়ে দেখছেন ওনারা কথা বলতেছে ক্লাসের মধ্যে। আমার আজকে ক্লাস করাইতে খুবই কষ্ট হচ্ছে, তারপরও করাচ্ছে আপনাদেরকে। এই যে অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে, এইটা হচ্ছে আপনারা না হয় বলবেন যে সস্তা জিনিসের যে দাম আর কি, জীবন ভাই শুধু ক্লাস মিস দেয়, এই জন্য ক্লাস করাচ্ছি। এই যে আমাদের এটাকে কত নিতে পারি ভাইয়া? কল 20 নিই, 20 20 কল 20 20, আর এটাকে আমরা নেই কল 70। 20 আর 70 মিলে কত 90, নাকি আমরা নিব এটাকে কল 70 65 কল 60 নিলে ভালো হয়। কল 20 কল 60, এটাকে কল 20 নিচ্ছি। এভাবে আমরা কাজটা করে ফেলি, এরপরে যদি আমাদের বাড়াইতে হয় কমাইতে হয় আমরা কমাবো। তো প্রথমে আমি নিচ্ছি ডিপ, কোথায় লিখলাম আমি? আপনি লেখেন না। ডিপ মানে এখানে ক্লিক না করে লিখে ফেলছি। ওকে আমি জি, দিচ্ছি। জি। তোমার ক্লাস হচ্ছে কতটুকু ভাইয়া? কল। আমাদের এখন কিন্তু কাজের কোনো বরকত হচ্ছে না, যেমন দেখেন 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, বাট আমরা এখনো এখানেই পড়ে আছি। তো যখন আমরা প্রজেক্ট একটা করা হয়ে যাবে তখন দেখবেন অনেক দ্রুত ভাইয়া বুঝাইতে পারবে। এখন তো আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানো লাগতেছে। প্রথমটা কল 20, আমরা মেনুটাকে নিব কততে? কল 60 তে। আর আমাদের লগইন এবং রেজিস্টারকে আমরা নিব কততে? কল 20 20। কল দেখেন 20 100% হয়ে গেছে না? 100% হয়ে গেছে। এখন আমরা কল 20 এর মধ্যে আমরা আমাদের লগোটা নিব। তো লগোটাকে নেওয়ার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যান এবং অথবা সেভ ইমেজেস করে ফেলেন। এই যে logo.png কোথায় সেভ করব? W3 Codex ক্লাসেস এবং ব্যাচ 9 ওমেক্সো ইমেজে যাব এবং এটা হচ্ছে logo.png। এনাফ। এখন আমরা এখানের মধ্যে আচ্ছা লগোতে ক্লিক করলে দেখেন তো হোম পেজে চলে আসতেছে কিনা? চলে আসতেছে, এবং লগোটা মূলত একটা লিংক, তাই না? আমরা যখনই আমরা লগো তৈরি করব এই লগোকে অবশ্যই আমরা কি করব? লিংক ট্যাগের মধ্যে রাখবো। মানে যখনই আমরা কোনো ওয়েবসাইটের লগো নিব লগোকে কোন ট্যাগের মধ্যে রাখবো? লিংক ট্যাগের মধ্যে রাখবো। এটা হচ্ছে আপনার জন্য গুড প্র্যাকটিস বলতে পারেন, কারণ লগোর মধ্যে ক্লিক করলে যে কোনো একটা পেজে চলে যায়। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লগোটাকে কোন ট্যাগের মাধ্যমে নিব? ইমেজের মাধ্যমে নিব। এই যে IMG ট্যাগ শুরু এবং শেষ। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা কোথায় নিই? ইমেজটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আমরা চাইলে স্ল্যাশ দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। src ইকুয়াল টু আমাদের কোথায় যাবে? প্রথমে ইমেজে যাবে, তারপর কোথায়? logo.png। তার একটা অ্যাট্রিবিউট ছিল alt হিসেবে আমরা এখানে মধ্যে লগো দিয়ে রাখতেছি, সে এসইও হিসেবে কাজে লাগবে, বাট আমরা এসইও নিয়ে কাজ করব না এখন। দেখেন তো ভাই ভাইয়া। আমাদের লগোটা কি চলে এসেছে? হ্যাঁ ভাইয়া। আমাদের লগোটা কল 20 এর মধ্যে চলে এসেছে। এইবার আমরা কাজ করব কার? ওর। ভাইয়া একটু ভাইয়া বলেন। অলটা কেন ইউজ করছি ভাইয়া? অলটাটা আপনার এই ওয়েবসাইটটা যখন অথবা আপনি আপনার ওয়েবসাইট রান করবেন, আমার এই ইমেজটার নাম মনে করেন W3 Codex। আমি যদি এখানে অলটার মধ্যে W3 Codex লিখে দিই, কেউ যদি আমার গুগল সার্চে গিয়ে W3 Codex লিখে সার্চ করে আমার এই W3 Codex লগোটাকে নিয়ে আসবে। মূলত এটা এসইওর জন্য কাজে লাগে। আমরা HTML CSS ক্লাসের মধ্যে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। মোট কথা আমরা অলটার মধ্যে এমন একটা কিওয়ার্ড লিখবো যেটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসবে গুগল, মানে আমার ওয়েবসাইটটাকে সে ওই নামে চিনবে। আপনি কোন একটা এটা কি ইমেজের যে কোনো মধ্যে ট্যাগই ইউজ করা যাবে ভাইয়া? না অবশ্যই এটা ইমেজ ট্যাগে। আপনার এই ইমেজের নাম মনে করেন আপনি লিখে রাখছেন করিম.png, গুগল কিন্তু আপনার ইমেজটাকে করিম নামে চিনবে না। গুগল জি, চিনবে জি। কোন নামে? ওই যে আপনি অলটার মধ্যে যা করিম.png লিখবেন, না অলটা ট্যাগের মধ্যে অলটা অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখবেন সে ওই নামে চিনবে। আপনি ইমেজের নাম করিম দেন আর আক্কাস দেন বা যে কোনো নাম দেন না কেন, ওই নামে গুগল আপনাকে চিনবে না, আপনার এই ইমেজটাকে চিনবে না। ইমেজের অলটা অ্যাট্রিবিউটের ভিতরে আমি যা লিখবো ওই নামেই আমার ইমেজটাকে গুগল চিনতে পারবে। বুঝতে পেরেছেন? এবং ওই শব্দটা লিখে কেউ সার্চ করলেই, যেমন আপনার এটাতে করিম লেখা আছে, করিম.png, করিম লিখলে কিন্তু আপনার ইমেজটা আসবে না। যখন আপনি অলটা অ্যাট্রিবিউটের মধ্যে করিম লিখবেন তখন করিম লিখে সার্চ করলে আপনার ইমেজটা পেয়ে যাবেন। এবার আমরা আসি কল
কল 60 তে আমরা কি করব, আমাদের মেনুটাকে নিব। তো মেনুকে আমরা মেনু তৈরি করা শিখছিলাম, কি করতে হয়, ইউএল ট্যাগ। মেনু তৈরি করা শিখছিলাম না, নরমাল মেনু। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমরা মেনু হচ্ছে একটা ইউএল ট্যাগের মাধ্যমে হয়। আমরা মেনুটাকে একটা নাম দিয়ে দিচ্ছি যে তোমার ক্লাস হচ্ছে মেইন মেনু, MAIN, মেইন মেনু, MEIN, এরকম একটা নাম দিলাম। তারপর মেনুর মধ্যে কি থাকে, এলআই থাকে, এবং ওই এলআই এর মধ্যে আবার কি থাকে, অ্যাঙ্কর ট্যাগ থাকে। প্রত্যেকটা মেনু হচ্ছে এক একটা লিংক, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্করের মধ্যে আমি বলবো href হচ্ছে হ্যাশ, এবং এটা হচ্ছে হোম। আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি, হ্যাঁ, ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি 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 এরকম করে একটা হচ্ছে হোম, তারপর হচ্ছে পেজেস, তারপর এটা হচ্ছে কোর্সেস, তারপর হচ্ছে আমার ওয়েবিনার্স, WINARNS, ওয়েবিনার্স, তারপর হচ্ছে ব্লগ, তারপর হলো কন্টাক্ট, তারপর হচ্ছে আমার এখানের মধ্যে একটা আইকন। তো এই আইকনটাকে কি বলা হয় বলেন তো, কার্ট আইকন, CHART, কার্ট। এন্টার দিয়ে আপনি CART, মনে হয় আমার ওয়ার্ড খুবই সমস্যা, এটা চার্ট লিখে ফেলছে, আমরা কার্ট লিখবো, CART, কার্ট আইকন। এই যে আসছে, এটাই তো মনে হয়, ইয়েস, এই যে কার্ট আইকন। আমরা এই যে এটা আসতেছে না কেন, কপি, ভাইয়া এটার পুরো নাম শপিং কার্ট। হ্যাঁ এই যে শপিং কার্ট নিয়ে আসছি, কপি করে, ঠিক আছে ভাইয়া, শপিং কার্ট। এবং শপিং কার্টের এই যে কর্নারে একটা জিরো আছে, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এবার আমি আমার ইউএল কে শেষ, মার্কআপ করা শেষ। আমরা আসতে হবে কোথায়, লগইন এবং রেজিস্টারে আসতে হবে। কল 20, কল 20 তে মার্কআপটা করে ফেলি। কল 20 তে হচ্ছে লগইন এবং রেজিস্টার। আমরা একটা ডিভ নিয়ে ফেলি। ভাইয়া ভাইয়া ফার্স্ট এরটার কাজ কি শেষ? ফার্স্ট এর যে কল 20, এই যে না, প্রথম কল 20 তে আমরা কি করছি, আমাদের লগও নিয়েছি। দ্বিতীয় কল 60 তে আমরা আমাদের মেনুটাকে নিয়েছি। আমরা এখন সাব মেনু তৈরি করব না, এই যে ড্রপ ডাউন মেনু তৈরি করব না, নরমাল মেনুটাকে শুধু তৈরি করতেছি। এই যে ডিপ দিয়ে শুরু করছি, শেষ করলাম। আবার আমাদের লগইন এবং রেজিস্টার আছে, এখানের মধ্যে আমরা লগইন রেজিস্টারটা কল 20 তে নিব। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। আমরা এটাকে দিচ্ছি জাস্ট লগইন দিয়ে রাখতেছি, হ্যাঁ, শুধু লগইন নাম দিয়েছি। এর মধ্যে দুইটা ইনপুট ট্যাগ নিয়ে রাখি। এগুলো আসলে ইনপুট না, দেখেন এগুলো হচ্ছে বাটন। এবং আপনি এই বাটনে ক্লিক করলে লগইন একটা সেকশন চলে আসবে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার নামক একটি পেজে চলে আসবে। তাহলে মূলত এগুলো কি বাটন নাকি লিংক বলেন তো? বাটন না, না, লিংক। এগুলা লিংক। আমি যখন ক্লিক করব লগইন নামক পেজে চলে যাবে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার নামক পেজে চলে যাবে। তো আমি এই লগইন এবং রেজিস্টারের মধ্যে দুইটা লিংক নিচ্ছি। অ্যাঙ্করটাকে বলতেছে লগইন, আর এখানের মধ্যে href নিচ্ছি হ্যাশ। এটাকে ডুপ্লিকেট করে ফেলি। আরেকটা হচ্ছে আমার রেজিস্টার, REGISTER, রেজিস্টার। আমরা কি মার্কআপ সহজেই বুঝতে পেরেছি কিভাবে করেছি মার্কআপটা ভাইয়া? কল 20 এর মার্কআপ, কল 16 মার্কআপ এবং কল 20। কেউ না বুঝলে ভাইয়াকে বলেন, পরবর্তী সেকশনের মার্কআপ কমপ্লিট। এবার হ্যালো, সবাই মনে হয় কঠিন লাগতেছে, একবারে চুপ করে রইছে। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া অনেক- বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের ইমেজটা নিয়ে কাজ করতে হবে। ইমেজটা কিন্তু একদম তার এলাকা ছাইরা আরেক বাসায় চলে গেছে, ঠিক আছে? আমরা এই সেকশনটা করার জন্য তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে রাখি।
একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আমরা আমাদের এই যে টপ হেডার আছে না ভাইয়া, এখানে তো অবশ্যই হেডার সিএসএস স্টার্ট লিখে রাখছি। এখানে এসে ভাইয়া বলতেছি আমার টপ হেডার অথবা আমার হেডার যে ট্যাগটা আছে, সরি 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 এটা টপ হেডার না, আমাদের যে হেডারটা আছে ডট হেডারকে তুমি কি করো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখো। একটু স্পেস রাখি, আমার এটা সুবিধা হবে। হেডারকে বলতেছি হেডার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি কালার দিতে পারি, পিঙ্ক কালার দিই। হেডার হচ্ছে পিঙ্ক। একটা কালার দিলাম কেন, আমার যেন আমার এরিয়াটা আমরা বুঝতে পারি। ওকে, এখন অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা একটা ক্লাস নেম দিয়ে রাখি। এখানে মধ্যে যেহেতু আমাদের লগোটা ক্লাস নেম দিচ্ছি তার লগো, তুমি হচ্ছে লগো। এবার আপনি এখানে এসে বলেন ডট লগো। এখানে মধ্যে অবশ্যই সেভ করতে হবে। লগোকে বললাম লগো তোমার ডিসপ্লে। লগো তো আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তাহলে তার ডিসপ্লেটাকে আমরা ইনলাইন ব্লক করে ফেলবো, তাইলে আর সে বাহিরে যাবে না। ইনলাইন ব্লক, কন্ট্রোল এস দিচ্ছি, রিলোড করেন, দেখেন আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক হয়েছে। বাট এই লগোর মধ্যে যখন কোনো ইমেজ থাকবে, কোনো ইমেজ থাকবে লগোর মধ্যে, দেখেন কোনো ইমেজ থাকবে, আইএমজি থাকবে, ওকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে তাকে আমি উইথ দিচ্ছি WIDTH। আমাদের ইমেজটা কিন্তু আমাদের ইনলাইন এলিমেন্টস, এটাকে আমরা ইনলাইন ব্লক করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। না করলেও সমস্যা নাই। উইথ দিচ্ছে 100% এবং তার হাইট দিচ্ছে 100%। তাহলে দেখেন বিষয়টা কেমন দাঁড়ায়, হাইট দিচ্ছে 100%। তাহলে দেখেন ইমেজটা এই যে ছোট হয়ে গেছে না ভাইয়া, ছোট হয়ে গেছে। তো এটাকে আপনি যদি উইথ 100% না দিয়ে এটাকে নির্দিষ্ট করে বলে দেন যে তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে অটো, AUTO অটো, তা তো আমার ইমেজটা সুন্দর করে চলে আসবে। এই যে 200 পিক্সেল দিচ্ছি, আমার ইমেজটা এখন বড় বা ছোট হলো কোনো সব সমস্যা নেই, আমি তার একটা উইথ এবং হাইট দিয়ে রাখছি। আমরা কি বুঝতে পেরেছি লগোর ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, ভাই তাহলে এখন কোনটা আমরা ইউজ আমাদের করব, 100% নাকি পিক্সেল দিয়ে? জি, আমার একটা কল এসেছে ভাই, একটু কল নাম্বারে কথা বলি। হ্যাঁ, ওকে। জি ভাই। কোথায় যেন ছিলাম রে, ভুলে গেছি তো। ও হ্যাঁ, আমরা এখন মেনুটাকে নিয়ে কাজ করব, তাই না? আমাদের মেনুটা কি এখানে থাকবে? আচ্ছা, মেনুটা এখানে থাকুক আপাতত। আমি আগে এগুলাকে মার্ক আপ করে ফেলি, যে মেন মেনু ডট দিয়ে আমরা একটা মেন মেনু নিয়ে যাচ্ছি এবং ওকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতেছি। এই যে এখন মেন মেনুর মধ্যে কি আছে বলেন তো? এলআই। মেন মেনুর মধ্যে এলআই। আবার কি করতে হবে ভাইয়া? মেন মেনুর মধ্যে এলআই, এলআই এর মধ্যে কি আছে? এই যে মার্কআপ গুলো যদি আপনি বুঝে যান বা কল করাটা যদি বুঝতে পারেন অথবা সিএসএস সিলেক্টরটা যদি বুঝতে পারেন, তাইলে আপনার কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে। তাহলে ভাই কি করলাম? মেন মেনু, মেন মেনুর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ। চমৎকার না বিষয়টা? হ্যাঁ, এখন এলআই এর সামনে কিন্তু কিছু ডট ভাইয়া আছে ভাইয়া। আরেকবার যদি বলতেন আর কি, মেনুর যে বিষয়টা। ভাইয়া বলতেছে আমার এই ইউএল টা হচ্ছে, এটাকে একটা ক্লাস নেম দিয়েছি মেইন মেনু। এই যে মেইন মেনু, মেইন মেনুর ভিতরে কি আছে? এলআই আছে, এই যে এলআই। আবার মেইন মেনুর ভিতরে এলআই, এলআই এর ভিতরে কি আছে? এ। মানে আমি সিএসএস সিলেক্টরটাকে আগে নিয়ে নিছি, এখন আমরা সিএসএস লিখবো। এখন মেইন মেনু মানে হচ্ছে আমার এটা হচ্ছে ইউএল ট্যাগ, তাই না? মেইন মেনু মানে হচ্ছে ইউএল ট্যাগ। এখন আমার ইউএল কে বলে দিতেছি তোমার লিস্ট স্টাইল হচ্ছে নান। সামনে কি আমার এই ডট গুলা থাকবে? না থাকবে ভাইয়া। না। এই যে নান, কন্ট্রোল এস দিয়ে আপনি রিলোড করেন, এই যে লিস্টটা নান হয়ে গেছে। আপনারা যারা অ্যাডভান্স কাজ পারেন, আপনাদের কাছে হয়তো একটু বিরক্ত লাগবে, জীবন ভাই এত ভাঙ্গা ভাঙ্গা করাইতেছে। আমরা কিছুদিন পর অ্যাডভান্স কাজ যখন করব তখন বুঝতে পারবেন। ওই যে আপনাদের সিনিয়র ভাইয়া আপুরা কিন্তু অ্যাডভান্স কাজ করে গ্রুপে জমা দেয়, তখন আপনাদের কাছে আবার মজা লাগবে।
এবার আমরা এলআই কে কি আমরা এভাবে নিচে নিচে রাখবো নাকি পাশাপাশি নিয়ে আসবো? পাশাপাশি আনবো, পাশাপাশি নিয়ে সেজন্য আসবো। ডিসপ্লে করে ফেলবো ইনলাইন ব্লক, BLOCK ব্লক। ডিসপ্লে আচ্ছা হচ্ছে ভাইয়া, ইনলাইন ব্লক। ভাইয়া আমি ডট মেইন মেনু এলআই যেটা লিখছি এটা জি। দ্বারা কি সবগুলা এলআইটা কি কাজ করবে? অবশ্যই এই যে মেইন মেনুর ভিতরে যতগুলো এলআই আছে এগুলা কাজ করবে, বাট আমি যে উপরে যে এলআই নিছি এগুলা কাজ করবে না কিন্তু। আমি নির্দিষ্ট করে কেন বলে ভাইয়া? দিয়েছি, মানে নির্দিষ্ট ও করে আচ্ছা, বলে দিয়েছে আমার মেইন মেনুর ভিতরে যদি কোনো এলআই থাকে তাহলে তোমার ডিসপ্লে হয়ে যাবে ইনলাইন ব্লক। বুঝছি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা আসি আমাদের অ্যাঙ্কর ট্যাগে। এই যে মেইন মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ, তাদের নিচে একটা দাগ পড়ে গেছে। দাগটা কেন আসছে? আমার লিঙ্ক থেকে আসছে। তো তাকে কি করতে হবে? টেক্সট ডেকোরেশন কি করতে হবে? নান। এই ট্যাগ নান। ডেকোরেশনটা কোত্থেকে আসে? আমার যে কোনো লিঙ্ক থেকে আসে। ট্যাক্স ডেকোরেশন আমি বলে দিচ্ছি নান। দেখেন লাইনটা উঠে গেছে। আচ্ছা আমার মেনুটা কি এখানে থাকবে নাকি এই পাশে চলে আসবে? এই পাশে আসবে সাইডে না, চলে আসবে। সাইডে চলে জি। আসবে। সেই জন্য আমি আমার মেইন মেনুটাকে, এই যে মেইন মেনুকে বলবো তুমি ফ্লোট করে ফেলো রাইট, RIGST রাইট। ফ্লোট হচ্ছে রাইট। আচ্ছা এখানে সেমিকোলন না দিয়ে আমি কোলন দিয়ে ফেলছি। এই যে সে রাইট পাশে চলে এসেছে। এইবার আমরা আমাদের মেইন মেনুকে বলি তাদের একটা কালার আছে, আমরা ফন্ট সাইজটা মেপে নিয়ে আসি। আবারও যাচ্ছি কোথায়? আমরা আমাদের ফন্ট নিনজাতে, এটা হচ্ছে রাজধানী ফন্ট এবং ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। তার ফন্ট সাইজ কত? 19 পিক্সেল। 19 পিক্সেল রাজধানী বোল্ড। এবং কালারটাও আমরা এখান থেকে নিয়ে যাই। এই যে কালারটা এখানে আছে দেখছেন, কালারটা কপি করে নিয়ে আসলাম। তাহলে আমি এখানের মধ্যে বলি তোমার ফন্ট সাইজ হলো 19 পিক্সেল। আর ফন্ট ওয়েট কত? বোল্ড। ফন্ট ওয়েট বোল্ড মানে হচ্ছে 700 700 হবে। WEI ফন্ট ওয়েট হচ্ছে 700। আচ্ছা এখানে কি আমার ফন্ট ফ্যামিলি রাজধানী দেওয়ার দরকার আছে নাকি অটোমেটিক্যালি পেয়ে যাবে? অটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, কারণ ভাইয়া কিন্তু ওই যে বডি ট্যাগের মধ্যে বলে দিছি তোমার ডিফল্ট আছে। ফুল বডিতে ফন্ট ফ্যামিলি কি পাবা? রাজধানী। রাজধানী। তাহলে আমার এটা রাজধানী পেয়ে গেছে অটোমেটিক্যালি, এখানে মধ্যে আর আমার ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার নেই। একটা CSS আমার কমে গেছে। এবার আমরা তার একটা কালার ছিল, কালারটা হচ্ছে ভাইয়া হ্যাশ কন্ট্রোল V এবং ওকে আমি সেমিকোলন দিয়ে শেষ করব। এবার রিলোড করে দেখেন আমাদের ফন্টসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তাদের প্রত্যেকটা ভাইয়া বলেন। ভাইয়া আমাদের তো অনেকগুলো অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতে হচ্ছে, তাহলে আমরা একটা ডিফল্ট CSS কি লিখতে পারি যে টেক্সট ডেকোরেশন নান সবগুলো অ্যাঙ্কার ট্যাগের জন্য? ইয়েস তাতে কি ইয়েস কোনো ইয়েস, অসুবিধা হবে? চমৎকার একটা কথা বলছেন ভাইয়া। দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেটা ভাইয়ার মাথায় আসে নাই। আমরা দেখেন প্রত্যেকবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন নাম দেওয়া লাগতেছে, তাই না? আমরা যদি একটা ডিফল্ট CSS উপরে লিখে রাখি, এই যে যত জায়গাতে অ্যাঙ্কর ট্যাগ থাকবা তত জায়গাতে তোমার টেক্সট ডেকোরেশন কি হয়ে যাবে? নান হয়ে যাবে। তাহলে আমার ফুল ওয়েবসাইটের মধ্যে টেক্সট ডেকোরেশন কি থাকবে? নান থাকবে। বারবার আর লেখা দরকার আছে? নাই। তাহলে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে এখানের মধ্যে টেক্সট ডেকোরেশন দিছিলাম মনে হয় কোথাও, দেখি দেখি কোথায় কোথায় দিছি। লিস্ট স্টাইলের জন্য সেম করা যায় এই যে এখানে আমাদের টেক্সট ডেকোরেশন নান করে দেই, তাহলে দেখেন আমার এটা সব জায়গাতে টেক্সট ডেকোরেশন আসলেই নান ভাইয়া থাকবে। আপনি কাটেন না টেক্সট ডেকোরেশন। আচ্ছা আমি এখানের মধ্যে যেটা করছি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, মানে প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের হবে। প্রথমটা কেটে দিছি, দেখেন সুন্দর হয়ে চলে আসছে। এইবার আচ্ছা আমরা ভাইয়া, ভাইয়া আমি ক্যাপিটাল টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এটা না লিখে যদি আমি ডিরেক্ট আমার টেক্সটেই লিখে দেই না, তাইলে তো আর এই এটার দেখেন দরকার নেই। আপনার এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে তো এমনও হতে পারে আপনি হোম পেজ, কোর্সেস, ওয়েবিনার, ব্লগ, কন্টাক্ট, আপনার ক্লায়েন্টস কি করছে এখানে মধ্যে আরেকটা মানে মেনু অ্যাড করছে, সেটা হচ্ছে ইভেন্টস। হোম পেজেস তারপর হচ্ছে ইভেন্টস। এখন উনি কি করছেন, ইভেন্টস এর প্রথম অক্ষরে ই লেখছে, মানে ছোট হাতের ই লেখছে। তো উনি তো মনে নাও থাকতে পারে, আপনি কি করবেন আপনার ডিজাইন অনুযায়ী টেক্সটে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিয়ে রাখছেন, উনি ক্যাপিটালাইজ লেখক আর আপার কেস লেখক বা স্মল কেস লিখক, আমার এটা যেন অটোমেটিক্যালি ক্যাপিটালাইজ সবসময় হবে ক্যাপিটালাইজ সবগুলা। থাকে। বুঝতে পেরেছেন? তো আমি উপরে নিচে 0 দিচ্ছি, ডানে বামে কত দিচ্ছি?
ডানে বামে 10 পিক্সেল দিচ্ছি, তাইলে আমার এটা একটু সরে আসবে। এই যে আমাদের মেনুটা কি তৈরি হয়েছে? আমরা আর একটু বাড়ায় দিই, 12 পিক্সেল দিচ্ছি, তাহলে আমাদের মেনুটা অলরেডি ডিজাইন হয়ে গেছে। মেনুতে হোভার করলে মেবি কালারটা চেঞ্জ হচ্ছে এবং একটা বর্ডার আসতেছে, না শুধু কালারটা চেঞ্জ হচ্ছে। তো কালারটাকে চেঞ্জ করার জন্য আমি মেইন মেনু LIA কে যখনই হোভার করব তার কালারটা হয়ে যাবে হ্যাশ। আমরা ওই যে পূর্বে যে একটা কালার নিয়েছিলাম, ওই জানি কালারটা, এই যে এটা, আমরা এই কালারটা নিয়ে রাখি। আচ্ছা এখান থেকে আমরা নিই কালারটা, পিক্সি কোথায়? আচ্ছা ভাইয়া, ভাইয়া কন্ট্রোল সি পিক্সি দিয়ে বলেন। আপনি যে এই যে এটা ইউজ করেন পিক্সি, এটা কি কোনো অ্যাপ নাকি? না ভাই, এটা তো আমি আপনাদেরকে HTML CSS ক্লাসে দেখাইছি। তো এটা পিক্সি একটা ছোট্ট একটা অ্যাপস বলতে পারেন বা সফটওয়্যার, যাই বলেন আপনি, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিলে মানে এরকম কাজ করা যাবে? হ্যাঁ, এইরকম কাজ করতে পারবেন। এখন আমরা যাচ্ছি, কালারটা দিচ্ছি, আর এখানে আমাদের একটা ট্রানজিশন এড করে রাখি। আমার যে আজকে এত কল আসতেছে 0.3 সেকেন্ড, দেখি তো আবার রিলোড করে। এই যে আমাদের একটা ট্রানজিশন এড হয়েছে। আচ্ছা এইবার আমরা কোথায় যাব? আমাদের এটাকে উপরে এবং নিচ থেকে একটু উপরে নিচে নামাইতে হবে। আমরা মেইন মেনুকে বলে দিই যে তোমার মার্জিন হচ্ছে, অথবা প্যাডিং দিচ্ছি, প্যাডিং হচ্ছে উপর নিচ থেকে 10 পিক্সেল করে নেমে আসে, ডানে বামে 0 থাকুক। দেখবো আমাদের মেনুটা কিছুটা উপর থেকে নেমে আসছে। আরো যদি নামাইতে চাই আমি 15 পিক্সেল দিচ্ছি। এই যে ঠিক আছে ভাইয়া, মোটামুটি ঠিক আছে। এবং আমরা আবার আসি লগইন রেজিস্টার। লগইন রেজিস্টারটার কালারটা কি? ও এখানে আমাদের আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমাদের এই যে আই ট্যাগের কর্নারে একটা কি আছে, নাম্বার আছে, 0 একটা নাম্বার আছে। তো এটা আবার করতে গেলে তো এখন আপনাদের তো 12টা বেজে যাবে। সমস্যা নেই, আমি হ্যাঁ, দেখাচ্ছি। আইকনটাকেও তো হোভার করতে হবে। হ্যাঁ, আইকনটাকে তো হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, আমাদের তো চেঞ্জ হচ্ছে। এই যে কালার চেঞ্জ হচ্ছে। আমাদের এটার কর্নারে একটা এইরকম একটা কিছু দরকার। তো সেটাকে আনার জন্য আমি কি করব, আমার মেইন মেনুর মধ্যে যে এলআই আছে, অথবা মেইন মেনুর ভিতরে এলআই এর ভিতরে যে আমার এ আছে, এর ভিতরে আমার কে আছে বলেন তো? একটা আই ট্যাগ আছে, তাই না? আই ট্যাগ আছে কিনা? জি। আমি ওকে বলবো যে আই কে বলবো আই, তুমি এভাবে থাকো। এরপরে আবার আরেকটা নিচ্ছি, এই যে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই আই কে বলতেছি তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, সরি বিফোর অথবা আফটার। বিফোর আফটার নিয়ে ভাইয়া আজকের ক্লাসে কিছুই বুঝাবো না, কারণ ক্লাসের সময়টা একদম লেট হয়ে গেছে। ভাইয়ার আবার 9টাতে আরেকটা ব্যাচের ক্লাস আছে। বিফোর এবং আফটার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বা যে কোনো একটা ক্লাসে আলোচনা করব। বিফোর অথবা আফটার দিচ্ছি, আফটার দিয়ে আপনি দেখেন এখানে এইটাই করতে পারবেন যে আমি কন্টেন্ট দিচ্ছি, কোলন ফাঁকা দিচ্ছি। এই কন্টেন্টের মধ্যে আপনি পজিশন ব্যবহার করেন, পজিশন হচ্ছে অ্যাবসলিউট। এটা নিয়ে কিছু আলোচনা করব না আমি এখন। আর এটা হচ্ছে পজিশন রিলেটিভ। এটা আপাতত দেখে ভাইয়ের মতো করে ফেলেন, আমি এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব বা পরবর্তী কি যে কোনো সেকশনে আলোচনা করব। এটা আমাদের কি দেওয়া আছে এখানে কন্টেন্টে? 0 দেওয়া আছে। আমি আপাতত 0 দিচ্ছি এবং তার একটা হাইট দিচ্ছি। হাইট কতটুকু হতে পারে ভাইয়া? হাইট ধরেন না 20 পিক্সেল। উইথ WIDTH উইথ দিচ্ছি 20 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ওই যে কালারটা আমাদের, এই যে হোভার কালারটা যে আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিচ্ছি। হ্যাশ কন্ট্রোল ভি। ভাইয়া এটা বুঝাই দিচ্ছি না, আজকে আলোচনা করার সময় পাচ্ছি না। আর এটার বর্ডার রেডিয়াস আমরা দিচ্ছি কত? 50% এবং কন্ট্রোল এস দিয়ে রিলোড করে দেখেন আমার এটা এই যে এখানের মধ্যে একটা
বর্ডার রেডিয়াস আসছে, বাট এটাকে আমরা দিব কি, টপ দিব 0, রাইট দিব 0। 0 দেখি তো কি হয়। ইয়েস, এটা আমাদের যে কাজটা হয়েছে, আইকে রিলেটিভ দেওয়ার পর সে অবস্থান চেঞ্জ করে ফেলছে, পজিশন অ্যাবসলিউট দিছিল, টপ দিচ্ছি 0। এমন তো হওয়ার কথা না। আচ্ছা, টপ দিচ্ছি না, আমরা বটম দিচ্ছি, BOTT, বটম দিচ্ছি 10 পিক্সেল। তাড়াহুড়ার সময় যে সমস্যাগুলো হয় আর কি। আমরা এখানের মধ্যে একটা কাজ করি, আমরা অ্যাঙ্করকে ধরি না, এখানের মধ্যে একটা ক্লাস ধরি, ক্লাস ইকুয়াল টু দিতেছি কার্ট, CART, কার্ট। বুঝতে পারছেন ভাইয়া? কার্টকে ধরে আমরা কাজটা করি, তাহলে আমাদের এটা আর সমস্যা হবে না। CART, কার্ট। এখানে আমাদের বলে দিচ্ছি কার্ট, এটা নিয়ে পরে আলোচনা করব। কার্ট, বটম টটম আর কিছু দেওয়া লাগবে না, এখন ঠিক থাকবে। কার্টকে বলছি CART। আসছে কিনা আমাদের বক্সটা? জি ভাইয়া। আসছে। তো আমরা এটাকে কালারটা করে দিই সাদা, COLOR, কালার দিচ্ছি #FFF, এবং টেক্সট লাইনটাকে সেন্টার করে দিচ্ছি। তাহলে সে সেন্টারে থাকতেছে। আর আমরা তার একটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিচ্ছি 2 পিক্সেল, তাহলে এটা মাঝখানে আসছে। ফন্ট সাইজ আরো ছোট হবে, ফন্ট সাইজ হচ্ছে 8 পিক্সেল। সেন্টার বানানো হয়নি। সেন্টার বানানটা ভুল হয়েছে না, সেন্টার ফন্ট সাইজ 8 পিক্সেলের জায়গাতে আমি দিচ্ছি 12 পিক্সেল, সেন্টার 12 পিক্সেল। আর প্যাডিংটা উঠিয়ে দিই আপাতত, ঠিক আছে না? ওর একটা লাইন হাইটও আমরা দিয়ে রাখি। লাইন হাইট দিব কোনটা? ওই যে হাইট যেটা দিছি সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে আপনার 20 পিক্সেল। মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নাই ভাই, এটা বুঝাই দিব। দেখেন এটা সেন্টারে চলে আসছে না, এখন সেন্টারে চলে জি এসেছে। এবার ভাইয়া কি করব, তাকে টপ থেকে নিচ্ছি -10 পিক্সেল। দেখি -10 পিক্সেল উপর উঠছে না? উঠছে। আর রাইট থেকে আমি দিচ্ছি 10 পিক্সেল। আচ্ছা, রাইট থেকে 100 পিক্সেল না তো 10 পিক্সেল হবে। আচ্ছা, রাইট না, এটা হবে -10 পিক্সেল হবে। তাদের মতো হয়েছে কিনা? হয়েছে। আমরা এটাকে যদি আরেকটু সরে ফরে দিই, 12 পিক্সেল, তার উপর সুপার স্ক্রিপ্টেড করে দিলে এটা যাইতো না উপরে। জি, যদি ওই যে আমরা এসইউ ভাইয়া সুপার হয়েছে তো এখন, স্ক্রিপ্টেড, কি ভাইয়া? ভাইয়া তো উনি হয়েছে তো বলতেছে, এখন। আরেকজন বলতে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো দিয়া। সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়েও আমরা দিতে পারতাম, হ্যাঁ আনতে পারতেন ভাইয়া। বাট আমি এটা কেন করেছি, আমি ভাবছিলাম সময় পাবো, এবং সময় পাবো ভাইবা আপনাদেরকে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে দেখাইনি, আমি না দেখিয়ে আমি আপনাদেরকে এভাবে বিফোর আফটার দিয়ে দেখাইছি। আমরা চাইলে এখানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে নিতে পারবো, আপনারা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে নিয়েন, ঠিক আছে ভাইয়া? বাট এটা একটা ধারণা নিয়ে রাখেন, এই ধরনের কাজগুলো আমরা এভাবে করতে পারি, এবং এটা আমি পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব। এটা নিয়ে আর কথা বলি না, আমরা লগ ইন রেজিস্টারে চলে আসি। লগ ইন রেজিস্টার হচ্ছে এই যে লগইন এর মধ্যে যদি আমার এ থাকে, এর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে ওই যে এটা, Ctrl+C # Ctrl+V,
রিলোড করেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কালারটা অবশ্যই সাদা। ফন্ট সাইজ কত? 16 পিক্সেল এবং রুবিক। ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল আর ফন্ট ওয়েট হচ্ছে ফন্ট 300 ওয়েট হচ্ছে কত? 300। 300 আর আমরা ওই যে রুবিক যে ফন্টটা আছে, ফন্ট ফ্যামিলি যে রুবিক স্যান্স সেরিফটা আছে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই তো কাজ হয়ে গেছে। আর কালারটা দিয়ে দিচ্ছি সাদা, HFF। আর প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল বাই 15 পিক্সেল। আরো বাড়াইতে হবে, আমরা উপর নিচ থেকে 10 পিক্সেলের জায়গাতে আমরা দিচ্ছি 8 পিক্সেল বাই 15 পিক্সেল এবং টেক্সট ডিসপ্লে কত করে ফেলবো? ইনলাইন ব্লক করে ফেলবো। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, মানে এই অংশটা আমি শেষ করাই দিচ্ছি আপনাদেরকে আপাতত। না হয় কি হবে, আপনারা এটা ফালায় রাখবেন, কাজটা করা হবে না, মানে ইনকমপ্লিট থাকবে। আর ফ্লোট দিচ্ছি লেফট, ফ্লোট লেফট দিচ্ছি, তাইলে এটা একদম লাইগা থাকবে, ঠিক আছে। এবং কি করতেছি আমরা, তার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, রিলোড করে ক্যাপিটালাইজ। আমরা ওই লগইনকে যদি ফ্লোট রাইট করি তাহলে আমার এটা রাইট পাশে চলে যাবে। দেখেন লগইনকে বলতেছি ফ্লোট রাইট, FLOAT, ফ্লোট রাইট। লগইন হচ্ছে ফ্লোট রাইট, চলে আসছে না ভাইয়া? ওকে, আমরা একটা মার্জিন ব্যবহার করি এখানে। মার্জিন হচ্ছে আমরা 10 পিক্সেল বাই 10 পিক্সেল, না ডানে বামে হচ্ছে 0। ওকে, প্যাডিংটা মনে হয় আরো বাড়বে আমাদের, উপরে নিচে 10 পিক্সেলটাই রাখি আমরা। আর এটাকে দিচ্ছি আমি 18 পিক্সেল। একটা বর্ডার রেডিয়াস দিয়ে রাখি, বর্ডার রেডিয়াস দিচ্ছি আমি 5 পিক্সেল। এটা কি আমাদের কমপ্লিট হয়েছে ভাইয়া? আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আমরা এখানে দিচ্ছি না, আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, আমাদের এই লগইনে দিতে পারি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এবং ওর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের লগইনে দিচ্ছি, তাইলে আমাদের বর্ডার রেডিয়াসটা সুন্দর করে দেখা যাবে। ওয়াও, এটা তো আবার ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা এখানের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক এটা থাকুক। ওকে, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি। এবং এর মধ্যে একটা মার্জিন আমরা ব্যবহার করলে মেবি এটা আমাদের এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। তাড়াহুড়ার কাজ দেখছেন কি হয়, আমি চাচ্ছি তাড়াহুড়া করে শেষ করি, আর দেখি আমাদের এটা তো সমস্যা দাঁড়াচ্ছে শুধু একটার পর একটা। এই যে এমন হয়েছে, তা আমরা এটা একটা হাইট ওয়েট দিয়ে দিতে পারি, বুঝছেন, যে ACIGST হাইট দিতে পারি আমি 50 পিক্সেল, তাহলে এটা হাইটটা কমে যাবে। আর এখানের মধ্যে যে আমরা মার্জিন, প্যাডিং ম্যাডিং কত কিছু ব্যবহার করছি, এগুলো আর ব্যবহার করার দরকার নেই। আমরা প্যাডিং ব্যবহার করব
উপর নিচে প্যাডিংটা মাঝখানে আমরা একটা দাগ ছিল মেবি না গ্যাপ ছিল দাগটা আমরা পজিশন করে আমরা দিয়ে দিতে পারি ভাইয়া, ঠিক আছে? কিছুটা কিছুটা ঠিক হয়ে গেছে। আর আমরা 5 পিক্সেল জায়গায় 4 পিক্সেল দেই, তাইলে মনে হয় আরো কম হবে। এই যে আমরা হাইটটা এখানে 50 পিক্সেলের জায়গা দিয়ে দিচ্ছি 45 বা 40 পিক্সেল। ও বাবা, এটা তো বেশি হয়ে গেছে, 45 পিক্সেল। আর প্যাডিংটা আমরা 2 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, কাজটা এভাবে মূলত জি করা ভাইয়া। হয়েছে। আপনারা এটা হুবহু করতে পারলে করবেন, না করতে পারলে সিএসএস বেশি হোক কোনো সমস্যা নেই, আপাতত করেন। আচ্ছা, আমাদের এই মেনুটাকে তো আমাদের নিচে নামাইতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, আমাদের হেডারকে আমরা একটা মার্জিন দিয়ে দিই। আমাদের হেডার মেইন মেনু যেটা, ওকে আমরা 15 পিক্সেল না দিয়ে ওকে আমরা দিচ্ছি 20 পিক্সেল, তাহলে উপর নিচ থেকে সে আরো নিচে নেমে আসবে। আর আমাদের হেডার কোথায়, হেডারকে একটা প্যাডিং দিয়ে আমরা 20 পিক্সেল বাই 0, তাহলে আমাদের হেডারটা আরো বড় হবে। এই যে এখানের মধ্যে একটু বড় হয়েছে, 20 পিক্সেল বেশি দিয়ে ফেলছে, আমি 15 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা ছোট হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে মুছে দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। আমরা 15 পিক্সেলও বেশি দিয়ে ফেলছে, আমরা এখানে মধ্যে 13 পিক্সেল দিচ্ছি, তাহলে এই যে এভাবে আসতেছে। আপনারা বলতে পারেন যে ভাই আমাদের মেনুটা কি করতে হবে, মেনুটাকেও আমরা কি করি, একটা প্যাডিং দিয়ে দিই, তাকে একটা প্যাডিং টপ দেই। এই যে প্যাডিং টপ যখন দিবেন আপনি, এটা তারপর নেমে আসবে যে প্যাডিং টপ 5 পিক্সেল, মানে তুমি 5 পিক্সেল উপর থেকে নেমে আসো। ডিজাইনটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। না বুঝলে ভাইয়া পরবর্তী ক্লাসে এটা নিয়ে আবার ডিসকাশন করব, সমস্যা নেই। আর পরবর্তী সেকশনগুলো করতে করতে শেষ হয়ে যাবে। ভাইয়ার আরেকটা ব্যাচে ক্লাস আছে, আমরা এখন শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাইয়া একটু বলেন।